জি। সো আমরা লাস্ট ক্লাসে আমরা শুরু করেছিলাম চ্যাপ্টার 11 টু স্যাম্পল টেস্ট অফ হাইপোথেসিস। সেখানে আমরা ইনিশিয়ালি কথা বলেছিলাম যে আমাদের দুইটা যদি ইন্ডিপেন্ডেন্ট পপুলেশন হয়, সেক্ষেত্রে আমাদের দুইটা ইন্ডিপেন্ডেন্ট পপুলেশন মিন যাদেরকে রিপ্রেজেন্ট করছে দুইটা স্যাম্পল মিন, সো দুইটা স্যাম্পল মিন বা দুইটা পপুলেশন মিনের মধ্যে আমরা ডিফারেন্স করতে চাচ্ছি, মানে দুইটা স্যাম্পল মিনের উপর বেস করে দুইটা পপুলেশনের মিন ডিফারেন্ট কিনা বা একটা চেয়ে বড় ছোট কিনা সেগুলো আমরা দেখেছি, এবং আমরা টু পপুলেশন প্রপোর্শন নিয়ে আমরা কাজ করেছি, দেখেছি। ওকে, ঠিক আছে। সো তারপর আমাদের আছে যে ডিপেন্ডেন্ট বা পেয়ার্ড অবজারভেশন। যদি পেয়ার্ড যদি হয়, মিন ডিফারেন্স বিটুইন পেয়ার্ড, সো দুইটা স্যাম্পল বা দুইটা অবজারভেশন সেখানে পেয়ার যদি পেয়ার করা যদি থাকে তখন তাদের মিন ডিফারেন্স বা তাদের ডিপেন্ডেন্ট যদি হয়, এবং ডিপেন্ডেন্ট এবং ইন্ডিপেন্ডেন্ট স্যাম্পলের মধ্যে পার্থক্যটা কি, সেই জিনিসগুলো আমরা নিয়ে একটু কথা বলবো আজকে ইনশাআল্লাহ। আমরা ম্যাথ দেখেছিলাম এক্সাম্পল 1, টু স্যাম্পল প্রপোর্শন আমরা দেখেছিলাম। প্রপোর্শনের ক্ষেত্রে আমরা কি বের করব, কম্বাইন্ড প্রপোর্শন বা পুলড প্রপোর্শন, রাইট? ঠিক আছে, বের করব আমরা করেছিলাম। এবং আমরা জানি প্রপোর্শনের সময় সবসময় জেড টেস্ট হয়, সেক্ষেত্রে আমাদের ফর্মুলাটা একটু চেঞ্জ হয়ে যাবে, ফর্মুলাটা একটু ভালো করে খেয়াল রাখতে হবে। আমরা ম্যাথ করেছিলাম যে ওল্ডার এবং ইয়াঙ্গার উইমেনদের মধ্যে একটা কি বলে ফ্র্যাগ্রেন্স বা একটা সেন্টের বা হচ্ছে পারফিউমের ডিফারেন্স তাদের নিয়ে আমরা কথা বলেছিলাম। আমাদের যেহেতু টোটাল টেস্ট ছিল, সুতরাং টোটাল টেস্টের ক্ষেত্রে আমাদের 5%-এ 1.96। আমরা ফার্স্ট হচ্ছে তাদের রেশিওগুলো P1 P2 বের করে তারপর আমরা PC কম্বাইন্ড প্রপোর্শন, তারপর আমরা Z ভ্যালু বের করেছি। Z ভ্যালু ছিল আমাদের রিজেকশন এরিয়ার মধ্যে, সুতরাং আমরা নাল হাইপোথিসিস যেটা ছিল যে দুজনের কি বলে কোনো ডিফারেন্স নেই, সেটা আমরা রিজেক্ট করি, সুতরাং তাদের মধ্যে ডিফারেন্স আছে। ওকে, সো এখন যদি পপুলেশন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যদি আননোন থাকে এবং আপনার কি বলে যে ইফ one or more of the samples have less than 30 observations, তাহলে কি করতে হবে আমাদের? ধরেন আপনার কাছে দুইটা স্যাম্পল আছে, রাইট? আমরা কি করছি, এই অধ্যায়ের সবগুলো কি টু স্যাম্পল টেস্ট না? টু স্যাম্পল টেস্টের ক্ষেত্রে আমরা বলছিলাম যে দুইটাই যদি 30 বা তার চেয়ে উপরে হয় সেক্ষেত্রে আমরা জেড টেস্টের কথা বলেছি। আর যদি কোনো একটা, এক বা একাধিক কোনো একটাও যদি অ্যাটলিস্ট কোনো একটাও যদি আপনার 30-এর চেয়ে কম চলে আসে, তাহলে কি ইউজ করতে হবে আমাদের? টি টেস্ট। ডিস্ট্রিবিউশন। এটা এমন না যে একটা টি হবে আর একটা জেড হবে, কারণ দুইটা মিলেই তো কাজ হবে, রাইট? তখন আমাদের করতে হবে ওই যে পুলড, আমরা যেরকম পুলড জেড করেছিলাম, পুলড জেড টেস্ট বা পুলড ওই যে প্রপোর্শন করেছিলাম, ওইরকম আমাদের পুলড টি টেস্ট করতে হবে। সো আমাদের সেক্ষেত্রে যেটা হচ্ছে যে আমাদের কিছু অ্যাজাম্পশন গুলো হচ্ছে যে বোথ পপুলেশন মাস্ট ফলো দ্য নর্মাল ডিস্ট্রিবিউশন এবং দ্য পপুলেশন মাস্ট হ্যাভ ইকুয়াল স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। সো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যদি ইকুয়াল হয়, ইকুয়াল হতে হবে, সেটা হচ্ছে আমাদের এই পুলড টি টেস্ট করার জন্য আমাদের একটা অ্যাজাম্পশন। ওকে, সো স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা ইকুয়াল হতে হবে এবং এই স্যাম্পল গুলো কি হতে হবে, যে পপুলেশন, যে দুইটা পপুলেশন তারা একে অপরের থেকে হবে ডিপেন্ডেন্ট নাকি ইন্ডিপেন্ডেন্ট? ইন্ডিপেন্ডেন্ট। ইন্ডিপেন্ডেন্ট হতে হবে। ওকে, আচ্ছা। সো আমাদের কি করতে হবে, ফার্স্টে আমাদের এই যে টেস্ট স্ট্যাটিস্টিক বের করার জন্য আমাদের দুইটা স্মল স্যাম্পল যদি হয় লেস দেন 30, সেক্ষেত্রে আমাদের করতে হবে তাদের হচ্ছে প্রত্যেকটা স্যাম্পলের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আমাদের বের করতে হবে, এবং বের করে হচ্ছে তার হচ্ছে যে পুলড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করতে হবে, এবং সেটাকে আমরা ফর্মুলাতে পুলড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ফর্মুলাটা আমাদের ইউজ করতে হবে। ওকে, সো পুলড স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের ফর্মুলাটা কি? এই এস স্কয়ার কি বলেন, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন নাকি ভেরিয়েন্স? ভেরিয়েন্স। তাহলে আমি যদি বলি যে আমার কি বলে যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, তাহলে কি হবে? রুট ওভার করতে হবে। ভেরি গুড। ওকে, ফাইন। সো যদি আমি এই স্কয়ারটা যদি আমরা বাদ দিতে চাই, তাহলে এটা কি হয়ে যাবে? রুট ওভার হয়ে যাবে। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হয়ে যাবে। আচ্ছা, তাহলে আমার এটা হচ্ছে ফর্মুলাটা, খেয়াল করেন। আমাদের এই যে আমাদের যে ফার্স্টে যে স্যাম্পল সাইজ n1 - 1, তারপর হচ্ছে ওই স্যাম্পলের আপনার ফার্স্ট স্যাম্পলের যে ভেরিয়েন্স, তাহলে আপনি ভেরিয়েন্স হিসাবেই রাখেন যেমনি আছে এভাবে,
তাহলে ভেরিয়েন্স যেহেতু বের করছেন আপনি, ভেরিয়েন্সটা আপনি দিলেন, ঠিক আছে, বা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আপনি করতে পারেন আপনার যেভাবে খুশি, নো প্রবলেম। তাহলে আমার যে ফার্স্টের ভেরিয়েন্স, সেকেন্ডের যে স্যাম্পল সাইজ তার থেকে 1 মাইনাস, মনে রাখবেন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করার সময় স্যাম্পল স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যখন বের করে তখন আমার রুল অফ থাম্ব হচ্ছে স্যাম্পল স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করার ক্ষেত্রে আমার রুল অফ থাম্ব হচ্ছে n-1। কি হয়? n-1। n হবে নাকি n-1 হবে? n-1 স্যাম্পল সাইজের ক্ষেত্রে হচ্ছে মানে স্যাম্পল যেহেতু হয়, ওকে, সেক্ষেত্রে হচ্ছে আমাদের n থেকে একটা অবজারভেশন আমার বাদ দিতে হয়। কেন জানেন? ওই যে আমাদের কি বলে যে টি টেস্টের ক্ষেত্রে যে আমাদের আছে ডিগ্রিজ অফ ফ্রিডম, মনে আছে? ডিগ্রিজ অফ ফ্রিডম কি ছিল? n-1 ছিল না? yes sir একটা স্যাম্পল হলে n-1, ঠিক আছে, দুইটা হলে -2, এরকম ভাবে। আচ্ছা, ওকে। সো তাহলে আমার সেকেন্ড স্যাম্পলের ভেরিয়েন্সটা আমরা করলাম। তারপর হচ্ছে নিচে হচ্ছে ওই যে আমার যে n1 প্লাস n2, ওই যে বেসিক্যালি দুইটা, এই যে দুইটা আর কি আপনি যোগ করে দেন, n1 minus 1 প্লাস n2 minus 1, তাহলে কি হয় বলেন তো? n1 প্লাস n2 minus 2 হয়। yes sir এটা হচ্ছে এটা, ওকে, মানে দুইটা স্যাম্পল সাইজ যোগ আর হচ্ছে আপনার কি বলে -1 হচ্ছে -2। ওকে, আপনি যদি জিনিসটা যদি বুঝেন যে কিভাবে সূত্রটা আসতেছে তাহলে কিন্তু আপনার মুখস্থ করাটা কি হয়ে যাবে, ইজি হয়ে যাবে, রাইট? ঠিক আছে, তাহলে আমরা কি পেয়ে গেলাম এইখান থেকে আমরা কি পেলাম, যদি আপনি যদি রুট যদি না দেন তাহলে আপনার হচ্ছে ভেরিয়েন্স, আর যদি আপনি রুট দেন তাহলে হচ্ছে আপনার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। ধরেন যে ভেরিয়েন্স হিসাবে যদি আমরা বলি, ধরেন এটা s² p হচ্ছে ফর পুলড, মানে আমরা দুইটা স্যাম্পলকে মিলে দুইটা স্যাম্পলের ভেরিয়েন্সের উপর ভিত্তি করে আমরা কি করেছি, আমরা হচ্ছে আমার পুল ভেরিয়েন্স অফ দা পুল ভেরিয়েন্স আমরা বের করেছি অফ দা স্যাম্পল, হ্যাঁ, টু স্যাম্পল। আচ্ছা, এবার যেহেতু আমাদের স্যাম্পল সাইজ যেহেতু লেস দেন 30, সো আমরা কি করব, একটা যে কোনো একটা 30-র চেয়ে কম হইলেই আমার কি করতে হবে, টি টেস্ট ইউজ করতে হবে, মনে রাখতে হবে। ওকে, নট নেসেসারি যে আমার দুইটাই 30 চেয়ে কম হইতে হবে। তো টি টেস্ট আমরা ইউজ করব, পুলড টি টেস্ট। পুলড টি টেস্ট হচ্ছে কি, আচ্ছা উপরে তো এক্স, ওই আমার যে দুইটা স্যাম্পলের যে মিন তার ডিফারেন্স, এটা নিয়ে তো কোনো ঝামেলা নাই নাকি? জেডও সেরকমই ছিল না? জেডে কিরকম ছিল জেড টেস্টে? হ্যাঁ, মিনের ক্ষেত্রে একটা হচ্ছে মিন আর একটা হচ্ছে প্রপোর্শন। এই যে কি ছিল, উপরে সেম ছিল স্যার, আই মিন লবে সেম ছিল আর কি। সেটাই আমি বললাম যে আমার লবটা আমার দুইটা স্যাম্পলের কি মিন, তাই তো? এই যে ইয়েস স্যার। তো সেখানে হচ্ছে আমাদের জেড এ আমাদের কি দেওয়া ছিল, পপুলেশন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দেওয়া ছিল। তো জেড এ আমরা সেখানে সিগমা ইউজ করেছি, পপুলেশন না থেকে যদি স্যাম্পল থাকতো সেক্ষেত্রে আমরা স্যাম্পল আমরা ইউজ করতাম, ওকে, স্যাম্পলের ভেরিয়েন্স। কিন্তু টি এর ক্ষেত্রে যখন আপনি মিন ডিফারেন্স করবেন তখন এরকম সিম্পলি ওই যে আপনার কি বলে স্যাম্পল স্কোয়ার, স্যাম্পল ওয়ান স্কোয়ার, মানে কি বলে স্যাম্পল ওয়ান এর সিগমা স্কোয়ার, ওরকম ভাবে আপনি করতে পারবেন না। রাদার দেন আপনি কি করতে হবে, টি তে করতে গেলে আপনার আগে কি করতে হবে, আগে আপনাকে পুল, ওই যে আপনি জেড এর ক্ষেত্রে যেরকম হচ্ছে প্রপোর্শনের ক্ষেত্রে আপনি হচ্ছে পুল প্রপোর্শন বের করছেন, আর টি টেস্টের ক্ষেত্রে হচ্ছে আপনার নর্মাল যে মিন নট প্রপোর্শন, মিনের ক্ষেত্রে আপনাকে করতে হবে, আমরা প্রপোর্শন পরে দেখবো, মিনের ক্ষেত্রে হচ্ছে কি করতে হবে আপনাকে, মিনের ক্ষেত্রেই আপনাকে পুল টি এর মান মানে পুল স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আপনাকে বের করতে হবে, ওকে, পুল ভেরিয়েন্স বা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আপনাকে বের করতে হবে, ঠিক আছে? ওকে, সো এখানে যদি আমরা বলি তাহলে খেয়াল করেন, তাহলে এইটা কিন্তু হচ্ছে মিন নিয়ে আমরা কথা বলছি, হ্যাঁ, নট প্রপোর্শন, ওকে। সো আমাদের এই লব আমাদের সেম, টি হোক জেড হোক। তারপরে যে নিচে দেখেন এই যে এস স্কোয়ার, আচ্ছা এটাকে কি এরকম, আচ্ছা এটা যে কথা, এইটা যে কথা, দেখেন তো টি এর সূত্রটা কি ছিল এখানে, আমি কিন্তু কম্পেয়ার করে দিচ্ছি, ঠিক আছে? কম্পেয়ার করে পড়লে আপনার পেস লাগবে না। আমি এস কে ধরলাম 1,
ইউ কে ধরলাম 2, আর এখানে কি ছিল, রুট ওভার কি ছিল বলেন তো? s স্কয়ার এস স্কয়ার ইনটু 1 বাই 1 বাই n1 প্লাস 1 n1 প্লাস 1 বাই n2। n2, এটাই কি লেখা যায় এরকম? হ্যাঁ, লেখা যায়। এস স্কয়ার Yes, sir. yes sir আমরা দুইটাকে গুণ করে দিলাম, লেখা যায়। yes sir এবার দেখেন এই ফর্মুলার সাথে এই ফর্মুলার কি পার্থক্য। আমি কিন্তু একবারে ধরাই দিচ্ছি আপনাদেরকে, ধরে ধরে বলতেছি যে পার্থক্যগুলো কোথায়, কারণ এই পার্থক্য আপনি মনে না রাখতে পারলে আপনি z সূত্র টেস্ট পপুলেশন পরীক্ষার হলে কিন্তু আপনি ভুলে যাবেন, সূত্র কিন্তু পেস্ট লেগে যাবে পরীক্ষার হলে। এই জন্য যে কোনো জিনিস যখন সিমিলার টাইপের হবে তখন কম্পেয়ার করে পড়বেন, শুধুমাত্র এইটাই না, অন্য যে কোনো কোর্স যখন একটু কাছাকাছি হবে কম্পেয়ার করবেন নিজে নিজে যে কোথায় কোথায় চেঞ্জ গুলা হচ্ছে, তাহলে দেখবেন ইনশাল্লাহ আর পেস্ট লাগবে না পরীক্ষার হলে। ঠিক আছে, আমি নিজে ব্যক্তিগতভাবে ওই আমি যখন ছাত্র ছিলাম তখন সেরকমই আমি করতাম। ঠিক আছে, হ্যাঁ, তাহলে পেস্ট লাগতো না। এবার আসেন দেখেন, আমি যদি বলি এই যে আমার নিচ তারে দেখেন, এই আমার রুট ওভার নিয়ে কোনো ঝামেলা নাই। ওকে, আমার নিচে হোল রুট ওভার। তারপর আমার দেখেন নিচে এই যে n1 n2 নিয়ে কোনো ঝামেলা নাই, প্লাস নিয়েও কোনো ঝামেলা নাই, এটাও সমস্যা নেই। খালি ঝামেলাটা কোথায় ছিল দেখেন, এটা ছিল হচ্ছে সিগমা 1 স্কয়ার, এটা ছিল সিগমা 2 স্কয়ার, রাইট? Yes, yes sir. sir আর এইখানে কি s1 স্কয়ার হয়েছে প্লাস s2 স্কয়ার হয়েছে, নাকি দুইটাই হচ্ছে কম্বাইন্ড? পুলড বা কম্বাইন্ড দুইটাই Combined. পুল, রাইট? মানে পুল ভেরিয়েন্সটাকে দুইটার ক্ষেত্রে ইউজ করা হয়েছে, রাইট? Yes, sir. এটাই হচ্ছে পার্থক্য, মনে থাকবে। yes sir আর কি পেস লাগবে? আশা করি না স্যার Inshallah, no, sir. ওকে, ফাইন, ফ্যান্টাস্টিক। সো এই হয়ে গেল আমাদের আমরা বুঝে ফেললাম যে আমাদের তাহলে আমাদের যখন স্যাম্পল টেস্ট অফ মিনের ক্ষেত্রে, টু স্যাম্পল মিন টেস্টের ক্ষেত্রে যখন আমাদের কি বলে মিনের ক্ষেত্রে যখন আমরা টি টেস্ট যখন ইউজ করা হবে, যে আমার যে কোনো একটা স্যাম্পল সাইজ লেস দেন 30 যদি হয়, তখন আমাদের টি এর ক্ষেত্রে আমাদের পুলড টি বের করে, মানে পুলড ভেরিয়েন্স বা পুলড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করে আপনাকে এটা করতে হবে। ঠিক আছে, তারপর হচ্ছে টি এর মানটা বের করতে হবে। ওকে, এটা ছাড়া অন্যগুলো জেড এর ক্ষেত্রেও সেম। ঠিক আছে, আর আপনি যদি এর যদি আপনি এসপি রাখতে চান, জাস্ট স্ট্যান্ডার্ড ডেভিয়েশন রাখতে চান, তাহলে রুটটা চলে যাবে হচ্ছে বাকিটার উপরে 1/n1 1/n2। ঠিক আছে, ওকে, যদি আপনি এরে যদি রুটের বাইরে বের করে তাহলে এই যে এই স্কয়ার রুটের কাটা হয়ে যাবে, রাইট? আর হচ্ছে রুটটা হচ্ছে বাকিটার কাছে চলে যাবে এরকম। ঠিক আছে, আপনার যেভাবে খুশি। ওকে, সো এটা হলো। এবার আসলে আমরা অঙ্কে যাই। আচ্ছা, আপনার কি এই আমি কি পরীক্ষা হলে বলবো যে বাচ্চারা তোমাদের জন্য আমি পুলড টি টেস্টের অঙ্ক দিয়েছি, তোমরা করে দেখাও তো, বলবো পরীক্ষা হলে? নো স্যার স্যার বলে দিলে তো ভালোই হইতো। আচ্ছা, so একটা কোম্পানি that manufactures and assembles lawn mowers that are shipped to dealers throughout. Okay, যাই হোক, two different procedures have been proposed for mounting the engine on the frame of the lawnmower. Okay, the question is there a difference in the mean time to mount the engines on the frames of the lawnmowers? আচ্ছা, এখন যেটা হচ্ছে মানে আমার দুইটা আপনার প্রসিডিউর আছে, টু ডিফারেন্ট প্রসিডিউর, এখন দুইটার মেইন টাইমের মধ্যে কোনো ডিফারেন্স আছে কিনা, সো ইজ देयर এনি ডিফারেন্স, সো ইজ देयर এনি ডিরেকশন হিয়ার? আচ্ছা, কোথাও কি এইখানে কি বলা হয়েছে যে এটা হাইপোথিসিস টেস্টিং এর অঙ্ক, এটা এই হাইপোথিসিস টেস্ট করে দেখান তো, কোথাও আছে? No, sir. আপনি পরীক্ষা হলে কেমনে বুঝবেন যে এটা হাইপোথিসিস টেস্টের অঙ্ক? আমি কি আপনাদের মূল মূল পয়েন্টগুলো ধরাই দিতে পারতেছি যে আপনার যে পরীক্ষার হলে, আমার কথা হচ্ছে পরীক্ষার হলে আপনি কেমনে বুঝবেন? যখনই এরকম থাকবে যে আপনার দুইটা, এই যে দেখেন এইখানে হচ্ছে যে আপনার দুইটা স্যাম্পলের কথা বলা আছে, হ্যাঁ,
হ্যাঁ, দুইটা স্যাম্পল ওয়েলস আর হচ্ছে অ্যাটকিন্স এরকম আছে, দুইটা স্যাম্পল আছে এবং তাদের মিন টাইমের মধ্যে ডিফারেন্স আছে কিনা। সো ডিফারেন্স আছে কিনা তার মধ্যে সেটা হচ্ছে আমাদের হাইপোথিসিস টেস্টিং, অথবা একটা হচ্ছে বড় কিনা, একটা হচ্ছে আপনার ছোট কিনা এরকম ভাবে। ঠিক আছে, আবার যখন কি দেওয়া থাকবে, সিগনিফিকেন্স লেভেল দেওয়া থাকবে। সিগনিফিকেন্স লেভেল দেওয়া না থাকলে কত ধরবেন? 5%. 5%। সো আপনার এখানে দুইটা স্যাম্পল আছে, তার মানে হচ্ছে 2 স্যাম্পল মিন। একটা যদি পপুলেশন বা একটা স্যাম্পল সেটা হচ্ছে আমাদের 1 স্যাম্পল মিন এরকম ভাবে। সো আপনি বুঝে নেবেন যে কোনটা কোন অধ্যায়ের অঙ্ক। আর এখানে মিন আছে, তার মানে হচ্ছে মিন, যদি প্রপোর্শন থাকে হচ্ছে প্রপোর্শনাল অঙ্ক। ফার্স্ট প্রসিডিউর হচ্ছে লং টাইম হচ্ছে ওয়েলস, একটা সেটা হচ্ছে প্রসিডিউর 1, আরটা হচ্ছে আপনার ভাইস প্রেসিডেন্ট অ্যাটকিন্স, তার হচ্ছে প্রসিডিউর 2। Conduct a time and motion study, sample of 5 employees using the Wells and 6 using the Atkins. So এই আপনার ওয়েলস হচ্ছে দেখেন আপনার কি বলে 5 জন, n এর মান 5 n1, অ্যাটকিন্স হচ্ছে n এর মান n2 হচ্ছে কত 6। Okay, not necessarily they should be the same. Okay, they can be different. Be careful. ওকে, সো তাদের মধ্যে মেইন টাইমের মধ্যে কোনো ডিফারেন্স আছে কিনা। সো ডিফারেন্স যদি, তাহলে আপনার কাছে ডিফারেন্স আছে কিনা জানতে পারি কি, এটা কি বলবেন, 1 টেল না 2 টেল টেস্ট? স্যার 2 টেল। কেন? কারণ স্যার কোনো ডিরেকশন বলা নাই। ভেরি গুড, তাহলে আমরা স্টেপ 1 বলেন, নাল আর অল্টারনেটিভ কোনটা আগে লিখবো? অল্টারনেটিভ। Alternate, sir. হ্যাঁ, তাহলে কি লিখবো, যেহেতু মিন তার হচ্ছে মিউ মানে পপুলেশন, আমরা হচ্ছে স্যাম্পল মিনের উপর বেস করে হচ্ছে পপুলেশন মিনটাকে আমরা এস্টিমেট করব। সো মিউ আমরা 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 বলছি পপুলেশন মিন অফ ওয়েলস, আপনি হচ্ছে ওয়েলসটাকে হচ্ছে ডাব্লিউ বলতে পারেন বা 1 যেটা আপনি বলতে পারেন। একই সমান হবে নাকি সমান হবে না? আপনার ডিফারেন্স হবে না। হ্যাঁ, সমান হবে ডিফারেন্স না। থাকা মানে কি? ডিফারেন্স থাকা মানে হচ্ছে যে ডিফারেন্স আছে কিনা। ডিফারেন্স থাকা মানে কি, আমার তারা হচ্ছে তারা সমান না, সমান না মানে কি তারা ডিফারেন্ট, রাইট? আর আমার নাল কি হবে, তারা সমান। ওকে, আপনি ডাব্লিউ এ না লিখে আপনি 1 2 লিখতে পারেন, ঠিক আছে, কিন্তু আপনি শুরুতে বলে দিবেন যে লেট ওয়েলস ইজ দ্য স্যাম্পল 1, কি বল ফার্স্ট স্যাম্পল, আর আমার অ্যাটকিন্স ইজ দ্য সেকেন্ড স্যাম্পল। ঠিক আছে, তাহলে কি আমার এই আপনার স্টেপ 1 ক্লিয়ার? ঠিক আছে, স্টেপ 2 লেভেল অফ সিগনিফিকেন্স, আমার 10% অঙ্কে বলা আছে। স্টেপ 3 ফাইন্ড দ্য অ্যাপ্রোপ্রিয়েট টেস্ট স্ট্যাটিস্টিক। আমার পপুলেশন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দেওয়া নাই। তারপর হচ্ছে আচ্ছা, এই কথা না বলে আপনি আরেকটা বলতে পারেন, যেহেতু আমাদের স্যাম্পল সাইজ কি বলেন, লেস দেন কত? Yes, sir. 30. 30। তাহলে কি টি টেস্ট নাকি পুলড টি টেস্ট? হ্যাঁ, পুলড কথাটা কেন আসছে? কারণ দুইটার কম্বিনেশন। 2 স্যাম্পল টেস্ট, ফ্যান্টাস্টিক। ওকে, আচ্ছা, এই যে আমার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন যে ইকুয়াল কোথাও বলা আছে এখানে? আমার অঙ্কে কোথাও বলা আছে যে আপনার অঙ্কে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইকুয়াল ধরে নেবেন? আছে কোথাও বলা?
আচ্ছা, ওকে, তাহলে আমার অঙ্কে কোথাও কি বলা নাই যে আমার এখানে ইকুয়াল নাকি আনইকুয়াল ইয়ে। যদি এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনারা অ্যাসিউম করে নেবেন। হ্যাঁ, কোনটা অ্যাসিউম করে নেবেন? ইকুয়াল অথবা আনইকুয়াল, যার যেটা সুবিধা। ঠিক আছে, তবে ইকুয়ালটাই করে নিন, কারণ আনইকুয়ালের ক্ষেত্রে আবার একটু অন্য একটা ঝামেলা আছে। ওকে, তাহলে আপনারা যদি কোনো কিছু না থাকে তাহলে আপনারা কি অ্যাসিউম করে নেবেন বলেন? আমার যখনই টি টেস্ট থাকবে তখন আমাকে কি রাখবে? স্যাম্পল স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, রাইট? এবং দুইটা স্যাম্পল স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ইকুয়াল নাকি আনইকুয়াল সেটা আপনার এখন বলতে পারেন যে স্যার আমাদের কি বলে যে আমরা তো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন তো ক্যালকুলেট করে নিলেই হয়, তাহলে তো বোঝা যাবে যে তারা কি সমান নাকি ভিন্ন, তাই না? সমান নাকি ভিন্ন, আচ্ছা সেটাও হয়। ওকে, এখন খেয়াল করেন তাহলে এই যে আমাদের অঙ্কটা দেওয়া আছে, তাহলে মনে রাখবেন যদি আমার ইকুয়াল ভেরিয়েন্স যদি অ্যাসিউম করেন বা অঙ্ক যদি বলে দেওয়া হয়, দেখেন ইকুয়াল ভেরিয়েন্স হইলেই কিন্তু শুধুমাত্র কি হবে? পুলড টি টেস্ট, আদারওয়াইজ কিন্তু হচ্ছে নর্মাল টি টেস্ট। মনে থাকবে, কারণ আমাদের আপনাদের মনে আছে যে তিনটা কন্ডিশন ছিল পুল টি টেস্ট ইউজ করার জন্য, তার মধ্যে আমার কি ছিল? পপুলেশন মাঠের কি ইকুয়াল। ও আচ্ছা সরি, মানে স্যাম্পল হয়তো বা আপনার ডিফারেন্ট স্ট্যান্ডার্ড ডেভিয়েশন থাকতে পারে, কিন্তু আমরা ধরে নিচ্ছি পপুলেশন কি থাকবে? ইকুয়াল স্ট্যান্ডার্ড। ঠিক আছে, কারণ পপুলেশনটা তো অনেক লার্জ হয়, সো আপনার স্যাম্পল, একটা স্যাম্পল নিয়েছেন দুইটা থেকে, দুইটা আলাদা আলাদা ছোট বড় কারণে হয়তো বা আপনার কি বলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আনইকুয়াল হওয়ার সম্ভাবনা বেশি। কিন্তু পপুলেশন গুলো যেহেতু বড় বড় এবং লার্জ লার্জ ডেটা সেট, সুতরাং সেক্ষেত্রে কি হবে? আমার ইকুয়াল হওয়ারই সম্ভাবনাটা আপনার সেখানে হচ্ছে ইকুয়ালটা ধরে নেওয়া হচ্ছে। সো ইকুয়াল যদি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হয় তাহলে এই 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 আপনার হচ্ছে পুলড টি টেস্ট যে কনসেপ্টটা সেটা আসবে। ঠিক আছে, আচ্ছা এখানে খেয়াল করেন আপনার স্যাম্পল গুলো, দুইটা স্যাম্পল, তাদের কিন্তু জাস্ট ইনপুট গুলো দেওয়া আছে। হ্যাঁ, স্যাম্পল গুলোর ভ্যালু দেওয়া আছে। এই স্যাম্পল কি আমি কিন্তু x1 বার জানি না, আমি কিন্তু s1 জানি না, জানি x2 বার জানি না, s2 আমরা জানি না, জানি এগুলো জানি। এদের কোথায় বের করতে হবে? এই মানগুলো থেকে বের করতে হবে। এসব আমাদের ওয়া ওয়া কালের কারবার। ওকে, স্টেট ওয়ানে করে আসছেন না কিভাবে করতে হয় এগুলা? এই যে আপনারা চাইলে এই অংশটা আগে বের করে নেবেন, এই অংশটা আগে অঙ্কের শুরুতে আপনি বের করে নেবেন। ওই যে হাইপোথিসিস লেখার আগেই আপনি হচ্ছে বের করে নেবেন এগুলা, শুরুতে, একদম শুরুতে। ঠিক আছে, সো তো এই আপনার ভেরি সিম্পল যে আপনার x1 এর আপনার কি কি বল স্যাম্পল যেগুলো আছে, আর হচ্ছে আপনার এই x1 থেকে হচ্ছে যে x1 বার, যে আপনার সেগুলো যোগ করলে আপনার টোটাল সামেশন x1 সেগুলো হচ্ছে আপনার কত 20, সেটাকে আপনি n1 দ্বারা ভাগ করলে আপনি কি পেয়ে যাবেন? x বার 1, রাইট? ঠিক সেম ভাবে হচ্ছে x2 এর যেগুলো আছে 30 কে যোগফলকে আপনি হচ্ছে তার স্যাম্পল সাইজ দ্বারা ভাগ করলে আপনি পেয়ে যাবেন 5, এটা গেল। আর যে x1 থেকে ফার্স্ট স্যাম্পল ডাটাগুলো থেকে তার মিনটাকে আপনি বাদ দিয়ে তার হচ্ছে স্কোয়ার ডেভিয়েশন করলে আপনি এটা পেয়ে যাবেন, হচ্ছে সামেশন। এবং সেই সামেশনটাকে আপনার হচ্ছে n-1 দ্বারা ভাগ, মনে রাখবেন মিনের সময় শুধু n1, কিন্তু স্যাম্পল স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে n-1। এটা দ্বারা ভাগ করলে আপনি হচ্ছে ফার্স্ট স্যাম্পল স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পেয়ে যাবেন। ঠিক সেম ভাবে এই তার যে সামেশনটাকে আপনি n2-1 দ্বারা ভাগ করলে আপনি হচ্ছে সেকেন্ড স্যাম্পলের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পেয়ে যাবেন। খেয়াল করেন দুই স্যাম্পলের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কিন্তু ডিফারেন্ট, তার মানে এটা বোঝায় না যে এই দুইটা স্যাম্পলের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ডিফারেন্ট হওয়া মানে that does not necessarily mean that the population standard deviation should also be different. Okay, so population নিয়ে তো আমরা কোনো কিছু জানিই না, সো এরা ডিফারেন্ট হইলেও দেখা গেছে কি হতে পারে, আপনার পপুলেশন স্ট্যান্ডার্ড কে সেম হয়ে যেতে পারে বা ডিফারেন্ট হতে পারে। ওকে, তো সেক্ষেত্রে অঙ্ক যদি কোনো কিছু স্পেসিফিক বলে দেয় তাহলে আপনার সেভাবেই করতে হবে, আর যদি অঙ্ক যদি স্পেসিফিক বলে না দেয় তাহলে আপনার কাছে যেটা সহজ মনে হয় আপনি সেটা করবেন। ওকে,
ক্যালকুলেট দ্য পুলড, আচ্ছা এবার গেল। তাহলে আমরা এখন কি করব, ওই যে আমাদের পুলড টি টেস্ট আমাদের, বা পুলড স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আমরা স্যাম্পল স্ট্যান্ডার্ড বের করবো, এস স্কয়ার টি। আমাদের ওই আপনার যে যেটা ফর্মুলা ছিল, এই ফর্মুলা দিয়ে আমরা ওই আমি একটু আগে যেটা বুঝাইলাম সেটা দিয়ে আপনার 6.22, এইটা কি বের হয়েছে, ভেরিয়েন্স অর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, কোনটা? ভেরিয়েন্স। এর তাহলে আপনার এটাকে নিয়ে হচ্ছে আপনার ওই যে টি এর যে সূত্রটা ছিল সেখানে আপনি বের করলেন, এই যে আপনার পুল যে ভেরিয়েন্সটা সেটা নিয়ে আসলেন, এবং সেখানে আপনার কত আসছে, -0.662। এটা হচ্ছে আপনার ক্যালকুলেটেড টি ভ্যালু। আর আপনার ক্রিটিক্যাল ভ্যালু কি ছিল, ওই যে আপনার রুল অফ থাম্ব বা স্টেটের ডিসিশন রুলটা কি ছিল, আমি যদি গ্রাফটা যদি আঁকি 0, তাহলে আমার খেয়াল করেন যে আমার যে ক্যালকুলেটেড টি, এটা কি ছিল, ওয়ান টেল না টু টেল টেস্ট? টু টেল। টু টেল। টোটাল টেস্ট। সো সেক্ষেত্রে আমাদের টোটাল হলে আপনি এরকম আলাদা আলাদা না গিয়ে, টোটাল হলে আমরা কি বলছিলাম শর্টকাট, এইভাবে দুইটা, এই একবার গ্রেটার দেন লেস দেন এবার না বলে আপনি কি বলবেন, অ্যাবসলিউট ভ্যালু দিয়ে দিবেন, তাহলে শুধু এই একটা হইলেই হবে, ঠিক আছে, এটা দরকার নেই। সো এখন বা আপনারা যদি এভাবে মনে করেন, যার যে সুবিধা। সো ক্যালকুলেটেড টি আমার হচ্ছে কি বলে, ক্রিটিক্যাল ভ্যালু টি, যে এই টি হচ্ছে আলফা ডিভাইড বাই 2, যেহেতু টোটাল টেস্ট, তাহলে আলফা কত ছিল, 10, রাইট? তাহলে 0.10 ডিভাইডেড বাই 2, তার মানে হচ্ছে 0.05। ওকে, তাহলে টি এর মান আপনি কি বলে 5% সিগনিফিকেন্স লেভেলে টোটাল টেস্টে, এই আপনার যে টোটাল হচ্ছে মানে 10%, সেটাকে 2 দ্বারা ভাগ করলে 5%। আর এখানে হচ্ছে আপনার এই যে, আর আপনার ইয়ে কি ছিল আমাদের, বলুন তো, এই আমার হচ্ছে টি টেস্টের ক্ষেত্রে আমার ডিগ্রিজ অফ ফ্রিডম কি ছিল, একটা স্যাম্পলের ক্ষেত্রে n-1, রাইট? ইয়েস স্যার। আর আমার দুইটার ক্ষেত্রে কি হবে, এই যে n1 -1 প্লাস n2 -1, তাহলে কি হবে, n1 প্লাস n2 মাইনাস 2, এই যে এটা ক্লিয়ার। ওকে, তাহলে এই অংশের মান তাহলে আমার কত হয়, এই যে টি এর মান 0.05, আর হচ্ছে আমার এই যে n1 n2 -2, এই অংশের মান হচ্ছে 9। তাহলে আমার, আপনি টি টেবিলে যাবেন, সেখানে গিয়ে আপনি হচ্ছে টি এর মানটা বের করবেন, ডিগ্রিজ অফ ফ্রিডম 9 ধরে আপনার হচ্ছে 5% লেভেলে তার মানটা কত আসে, তার মানটা আসে হচ্ছে এই যে 1.833। 1.8 যেহেতু টোটাল টেস্ট, তার হচ্ছে পজিটিভ ভ্যালু দিয়ে হচ্ছে ডান পাশে এই অংশ হচ্ছে আপনার রিজেকশন এরিয়া, আর এই অংশ হচ্ছে আপনার মাইনাস দিয়ে হচ্ছে বাম পাশে হচ্ছে রিজেকশন এরিয়া, ঠিক আছে? ওকে, এটা গেল। তাহলে আমরা বলছি যে এটা আমরা যদি একটাই রাখি, যে আমার 1.83 থেকে যদি আমার পরম মান যদি আমার বেশি হয় টি এর মানটা, সেটাকে আমরা বলবো নালটা আমরা রিজেক্ট করব। ওকে, তো এখন আসেন আমরা এতে যাই। তাহলে আমার এই যে টি এর মান, এই যে মান, তাহলে এই যে তাহলে -0.662 গ্রেটার দেন কত ছিল আমার, 1.833, তাহলে কি হয়েছে, গ্রেটার দেন হয়েছে? নো স্যার। 0.662 গ্রেটার দেন 1.833 হয়েছে? হয় না। No, sir. হয় না, তাহলে কি হবে, নাল কি রিজেক্ট করতে পারছেন, S0 ক্যান নট বি, কি হবে, Rejected. রিজেক্টেড, ঠিক আছে? সো দেয়ার ইজ নো there is no evidence, or there is no so yeah, there is not so we do not find any sufficient evidence to reject the null hypothesis, ঠিক আছে? that means আপনার ম্যানেজমেন্ট কোশ্চেন যা ছিল হচ্ছে যে কোনো ডিফারেন্স আছে কিনা, তার মানে আপনার হচ্ছে কোনো ডিফারেন্স আছে, নালকে যদি আমরা রিজেক্ট করতে না পারি, নাল কি বলছিল, দুইটা কি ডিফারেন্ট নাকি সমান? সমান। সমান, তার মানে কি ডিফারেন্স আছে? নাই, No, sir. No, sir. there is no difference in the meantime. ওকে, ঠিক আছে? আচ্ছা, এই জিনিসগুলো আসেন এখন আমরা এটাকেই এক্সেলে কিভাবে করবেন আসেন সেটা আমি দেখাই আপনাদেরকে। আচ্ছা, পরীক্ষা কিন্তু এরকম ম্যাথ থাকতে পারে, তাহলে আপনাকে ম্যাথ ইয়ে করতে হবে, অথবা আরেকটা ওয়ে হচ্ছে পরীক্ষা এরকম, আমি ধরেন আমরা এই আপনার কি বলে এরকম হচ্ছে এই আপনার আউটপুট দিয়ে দিতে পারি। আউটপুট দিয়ে দিলে সেক্ষেত্রে আপনার জন্য সুবিধা হবে, আপনাকে আর সূত্র ইউজ করতে হচ্ছে না, আপনি মান পেয়ে যাবেন, জাস্ট খালি আপনি খালি ওই স্টেপ বাই স্টেপ খালি জিনিসগুলোকে ব্যাখ্যা করবেন, ঠিক আছে? তো সেক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে আপনার তখন মার্কস হয়তো একটু কম থাকবে,
যেহেতু আপনার কষ্ট কম করা লাগতেছে, আপনাকে সূত্র ইউজ করা লাগতেছে না, আপনাকে আউটপুট গুলো পেয়ে যাচ্ছেন, ক্লিয়ার। কিন্তু যদি ওরকম যদি সূত্র ইউজ করে করে যদি আপনি ক্যালকুলেট করতে হয়, সেক্ষেত্রে মার্কস একটু বেশি থাকবে। সো দুই ভাবেই কিন্তু অঙ্ক আসতে পারে। সো লেটস সি। এক্সেল ফাইলে যাই আমরা, গিয়ে একটু দেখি এই আমাদের কি ডেটা সেটটা কি ছিল। আমার কি আপনার হচ্ছে যে দুইটা স্ক্রিন পাশাপাশি দেখতে পাচ্ছেন? Yes, sir. ওকে, সো আমার ফার্স্ট স্যাম্পল ছিল ডাব্লিউ। কি হবে? মাইক্রোসফট অফিসের এক্সপায়ার হয়ে গেছে, দাঁড়ান আমার যেটা ইনস্টল করা ছিল সেটা দেখি একটু, জাস্ট গিভ মি সাম টাইম। একটু এই আমি আমার স্ক্রিনশট একটু অফ করছি, জাস্ট গিভ মি সাম টাইম। হ্যালো, দেখতে পাচ্ছেন? জি, হ্যালো। Yes, Yes, sir. sir. দেখতে পাচ্ছি। থ্যাংক ইউ। আচ্ছা, ভালো কথা। আপনাদের কিন্তু করতে হবে, আপনাদের সামনে কিন্তু আমাদের সফটওয়্যার কাজ লাগবে কিন্তু। স্ট্যাটাস সফটওয়্যার কিন্তু আমি আপলোড করে দিয়েছি গুগল ক্লাসরুমে, ডাউনলোড করেছেন কেউ? Yes, sir, ডাউনলোড করা হয়েছে। হুম হুম আপনার হচ্ছে কেউ কি ডাউনলোড করেছেন স্ট্যাটাস সফটওয়্যার আমার এখান থেকে? Yes, sir, ডাউনলোড করেছি। আচ্ছা, সমস্যা হয় নাই তো? No, sir. গুড। সো এটা হচ্ছে আমাদের ওয়েলস ছিল, তারপরে ছিল আমাদের এটকিন্স, ছিল 24932। আমি হচ্ছে স্যাম্পলটা তুলতেছি। তারপর হচ্ছে 375843, ঠিক আছে? এই তিনটা হলো। ওকে, এইবার আমরা যেটা করব, হ্যাঁ দেখা যাচ্ছে? Yes, sir. গুড। এবার আমরা কোথায় যাব? ডেটা। কোথায় যাবেন? ডেটাতে। ডেটা, এই যে ডেটায় যাবেন। ডেটায় গিয়ে হচ্ছে, হ্যাঁ ডেটায় গিয়ে কোথায় যাবেন? ডেটায় গিয়ে হচ্ছে যাবেন, এই যে দেখেন ডেটা গিয়ে আমরা হচ্ছে আপনি চাবো কি বল, ডেটা অ্যানালাইসিস নামে দেখবেন। এই যে এই ডান পাশে দেখবেন, ডান পাশে কোথাও ডেটা অ্যানালাইসিস নামে থাকার কথা আছে কিছু। ডেটা অ্যানালাইসিস নামে হোয়াট ইফ অ্যানালাইসিস, ফরকাস্ট শিট, আউটলাইন আছে কিছু? নাই। তাহলে আমার কি করতে হবে সেটাকে? তাহলে হচ্ছে আমার আপনার যাদের আছে অলরেডি শো করতেছে, দ্যাটস ফাইন। যাদের শো করে না তারা কিভাবে করবেন তারা সেটা দেখেন। এই যে ফাইলে যাবেন, ওকে, গো টু ফাইল। ফাইলে গিয়ে হচ্ছে এই যে মোরে যাবে, ঠিক আছে? মোর অপশনস, মোরে গিয়ে হচ্ছে অপশনসে যাবে। অপশনসে গিয়ে দেখেন এই যে অ্যাড ইন আছে, হ্যাঁ এই অ্যাড ইনে যাবে। অ্যাড ইন,
এডিনে গিয়ে দেখেন এই যে ইনঅ্যাক্টিভ অ্যাপ্লিকেশন এডিনের মধ্যে যে দেখেন অ্যানালাইসিস টুল প্যাক পেয়েছেন? Yes, sir. অ্যানালাইসিস টুল প্যাকের মধ্যে এই যে আরেকটা আছে অ্যানালাইসিস টুল প্যাক ভিভিএম মানে ভিজুয়াল বেসিক, সেটা দরকার নাই, জাস্ট ফার্স্টেরটা অ্যানালাইসিস টুল প্যাক, ওইটা সিলেক্ট করবেন। সিলেক্ট করে এই যে নিচে যাবেন, এই যে ম্যানেজের মধ্যে যে এক্সেল এডিন আছে, যেটা আছে সেটাই দিবেন। ওকে, ডিফল্ট যেটা আছে এক্সেল এডিন, তারপর হচ্ছে গোতে ক্লিক করবেন। গোতে ক্লিক করলে এই ছোট উইন্ডোটা আসবে এডিনে, সেখানে গিয়ে এই যে ফার্স্টেরটা যেটা অ্যানালাইসিস টুল প্যাক ওইটা অ্যাড করবেন, মনে থাকবে। তারপর হচ্ছে ওকে দিবেন। ওকে দিলেই এটা এখানে চলে, এই যে দেখেন ডাটা অ্যানালাইসিস, দেখেছেন? Yes, sir. হ্যাঁ, কারো কারো ক্ষেত্রে হয়তো বা 2-3 মিনিট সময় নিতে পারে। হ্যাঁ, সে অটোমেটিক সেটাকে ইনস্টল করে নিবে। ওকে, এবার আমরা হচ্ছে ডাটা অ্যানালাইসিস ক্লিক করব। ক্লিক করে এইবার আসেন, দেখেন দেখেন এখানে কি কি ইয়েগুলো আছে। এই যে আমাদের এনোভা, এই আমরা হচ্ছে নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ করব, নেক্সট চ্যাপ্টারে এনোভা আমরা করব। এই যে কোরিলেশন সেগুলো হচ্ছে আমরা যখন রিগ্রেশন করব সেখানে আসবে। এক্সপোনেনশিয়াল স্মুথিং সেটা আসবে হচ্ছে আমাদের ইয়েতে আসবে, এই আমাদের কি কি টাইম সিরিজ অ্যানালাইসিস আসবে। এফ টেস্ট হচ্ছে ওই আমাদের যে এনোভার ক্ষেত্রে আসবে, যে আমাদের তারপরে কি কি মুভিং এভারেজ হচ্ছে আমাদের টাইম সিরিজের ক্ষেত্রে আসবে। এই যে আমাদের রিগ্রেশন যখন আমরা করব, রিগ্রেশন যদিও আমরা রিগ্রেশন এক্সেল দিয়ে না করে আমরা হচ্ছে ইউ দিয়ে করব, কি বলে আপনার এসপিএসএস বা স্ট্যাটাস সেগুলো দিয়ে করব। এই যে আপনার স্যাম্পলিং নিয়ে এখানে করতে পারেন। এরপর দেখেন এই যে টি টেস্ট দেখেন, এই যে একটা হচ্ছে পেয়ার্ড টু স্যাম্পল, যেটা আমরা একটু পরে দেখবো ইনশাআল্লাহ। আর হচ্ছে এই যে টি টেস্ট, এই যে টু স্যাম্পল অ্যাসিউমিং ইকুয়াল ভেরিয়েন্সেস। আর হচ্ছে টি টেস্ট টু স্যাম্পল অ্যাসিউমিং আনইকুয়াল ভেরিয়েন্সেস। সো ইকুয়াল আনইকুয়াল দুইটাই আছে। আর হচ্ছে জেড টেস্ট টু স্যাম্পল ফর মিনস। তাহলে যারা জেড টেস্ট করবেন সেটা আপনার এরকম থাকতে পারে। আবার হচ্ছে এই যে টু টেস্ট, যেহেতু আমরা এখন কোনটা করছি, টি টেস্ট টু স্যাম্পল অ্যাসিউমিং ইকুয়াল ভেরিয়েন্সেস, রাইট? Yes, sir. ইকুয়াল ভেরিয়েন্স হলে আপনার ভেরিয়েন্স যদি ইকুয়াল হয় তাহলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কি হবে? Same হবে। ইকুয়ালি হবে, রাইট? Equal. ওকে, সো এবার ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করলে এই উইন্ডোটা আসবে। এবার হচ্ছে ভেরিয়েবল ওয়ান রেঞ্জ। তাহলে ভেরিয়েবল ওয়ান কোনটা? ফার্স্টের স্যাম্পলের রেঞ্জ। এই যে ফার্স্ট স্যাম্পল কোনটা? এই যে আমার ওয়েলসের। এটা মনে রাখবেন, এই ওয়েলসের আন্ডার এই যে নাম সহ না, মানে স্যাম্পলের যে নাম সেটা সহ না, শুধুমাত্র ভ্যালু। ওকে, এই যে আমার সেল 2 থেকে 6 পর্যন্ত। ওকে, ওয়েলস সহ না কিন্তু, কারণ ওয়েলস কিন্তু একটা কি বলে অ্যালফা বেটস, ঠিক আছে? সেটা কম্পিউটার সেটা বুঝবে না, নিউমেরিক না। ওকে, এটা গেল। এবার হচ্ছে আপনার ভেরিয়েবল 2 রেঞ্জের করে আপনি মাউসটা রেখে এই আটকিন্সের হচ্ছে যে 3 থেকে 3 পর্যন্ত আপনি সিলেক্ট করবেন। ওকে, অটোমেটিক এগুলো হয়ে যাচ্ছে কিন্তু। তারপরে আপনার হাইপোথেসাইজড মিন ডিফারেন্স আপনি কত ধরতেছেন? আপনার মিন ডিফারেন্স হচ্ছে বাই ডিফল্ট কি 0 হওয়ার কথা না? আপনার নাল হাইপোথেসিস কি ধরতেছেন? মিন ডিফারেন্স 0। তো আপনার হচ্ছে সেটা আসেন আমরা আপাতত কিছু না লিখি, লেভেল। আচ্ছা, আলফা। আচ্ছা বলেন তো, কে বলবেন এই আলফা মানে কি? Level of significance. সিগনিফিকেন্স লেভেল। আমাদের এই অঙ্ক দেখেন বাই ডিফল্ট 5% আছে। আপনার এই অঙ্কের লেভেল অফ সিগনিফিকেন্স কত? 5%. 1%. Sorry, 10%. 10% ছিল। 10% ছিল। ওই যে টোটাল করার পরে হচ্ছে কি 5% হচ্ছে, বাট আলফা সেটা তো আলফা ডিভাইডেড বাই 2, কিন্তু আলফাটা কত? 10%. 10%, জি, এইটা। তারপরে আউটপুট রেঞ্জ, এই আপনার যেটা বাই ডিফল্ট যেটা নিউ ওয়ার্কশিট, নতুন একটা ওয়ার্কশিট আপনার 2 নামে বা এরকম নামে একটা তৈরি হবে। এবার ওকে তে ক্লিক করে দেখে আসেন আমরা কি হয়। ঠিক আছে, ওকে ওকে, দেখেন আমাদের নতুন একটা শীট 2 তে গিয়ে সে অটোমেটিক রেজাল্ট জেনারেট করছে। পেয়ে গেছেন? Yes, sir. হ্যাঁ, এইবার দেখেন তো, এইবার খেলা হবে। হ্যাঁ, দেখেন আমাদের এটা আর এটা সেম কিনা দেখেন।
হুম স্যার টি ক্রিটিক্যাল টু টেল আর পি টু টেলটা মনে হচ্ছে সেম। হ্যাঁ এই আমাদের যে লাস্টের ভ্যালুটাই তো ইয়েস স্যার। ঠিক আছে ওকে 2 করে করলাম আমরা এবার কি হচ্ছে দেখেন আমাদের মিন 4 আর 5 ওই যে আপনি ক্যালকুলেট করছিলেন মিন মনে আছে এই যে দেখেন মিন 4 x1 4 বার x2 বার 5 ঠিক আছে ভেরিয়েন্স কত পাইছিলেন ভেরিয়েন্স আর আমাদের এখানে কি বেরিয়েছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বেরিয়েছে তাহলে যে ভেরিয়েন্সের যে 8.5 এই যে আপনার স্যাম্পল 1 এর এই যে আপনার কি বলছে 2.9 স্কয়ার তার হচ্ছে ইয়ে করলে স্কয়ার করলে আপনি পেয়ে যাবেন 8.5 আর 4.4 2.09 কে স্কয়ার করলে এটা পেয়ে যাবেন আচ্ছা অবজারভেশন 5 6 ঠিক আছে পুল ভেরিয়েন্স এই যে পুল ভেরিয়েন্স কোনটা বলেন তো 6.222 দেখছেন স্যার। তাহলে আমি যদি আপনাকে এই আউটপুট দিয়ে দিই তাহলে কি হচ্ছে আপনাদের খুব সহজ তাহলে তো আপনাকে আর এই সূত্র বসায় কি মান বের করার দরকার আছে No, sir. নাই No, তাহলে sir. আপনি খালি বলে দিবেন যে আমার এই আউটপুট টেবিল থেকে আমার এত মান পুল ভেরিয়েন্স আমার মান হচ্ছে এত ঠিক আছে ওইরকম আর হাইপোথিসিস হচ্ছে মেইন ডিফারেন্স যেটা হচ্ছে আমাদের নাল হাইপোথিসিস যেটা আমরা বলি যে আমাদের বাই ডিফল্ট হচ্ছে কি জিরো মেইন ডিফারেন্স মানে কি জিরো মানে কি তার মানে মেইন গুলো কি ডিফারেন্ট নাকি ডিফারেন্ট না স্যার ডিফারেন্ট না। ডিফারেন্ট না কারণ ডিফারেন্স জিরো মানে কি কোনো ডিফারেন্স নাই নাল বলতেছি নাই। তারা সমান ঠিক আছে এটা আচ্ছা ডিগ্রিজ অফ ফ্রিডম হচ্ছে আমাদের 9 ওকে ডিগ্রিজ অফ ফ্রিডম হচ্ছে আমাদের 9 আর এই যে দেখেন আপনার আচ্ছা হ্যাঁ 9 কেমনে আসলে বলেন তো ডিগ্রিজ অফ ফ্রিডম ওই যে n1 প্লাস n2 এই যে হ্যাঁ ওকে -2 এই যে 5 প্লাস 6 হলো 11 আর হচ্ছে -2 তাহলে কত হইলো 9. 9 T statistics 0.662 okay 0.662 হ্যাঁ এই যে আপনার দেখেন -0.662 যেহেতু আপনার হচ্ছে আচ্ছা মনে রাখবেন টি স্টার হচ্ছে নরমালি কি বোঝায় আপনার হচ্ছে এই যে এই আপনার হচ্ছে সফটওয়্যার গুলো যে টি স্টেট বা জেড স্ট্যাটিস্টিক্স জেনারেট করে সেটা কি ওয়ান টেল না টু টেল বাই ডিফল্ট টু টেল বাই ডিফল্ট কি বলেন 2 tail. টু টেল কোনো কিছু না বললে আপনি কি ধরে নেবেন টু টেল ধরে 2 নেবেন tail. হ্যাঁ ওকে টু টেল সো সেজন্যই এটা দেখেন এই আপনার দেখেন -0.662 এই যে আমার দেখেন যে টি স্ট্যাটিস্টিক্স মান কত -0.662 সেম আসছে আচ্ছা এইবার হচ্ছে আমার কি বলে যে এই যে দেখেন এ হচ্ছে পি হচ্ছে প্রবাবিলিটি মানে পি ভ্যালু আর কি হ্যাঁ যদি ওয়ান টেল হয় তাহলে হচ্ছে আপনার হচ্ছে প্রবাবিলিটি আপনার আচ্ছা প্রবাবিলিটি নিয়ে আমি পরে কথা বলতেছি আগে দেখেন যে টি হচ্ছে ক্রিটিক্যাল ভ্যালু ওয়ান টেল যদি হয় টি ক্রিটিক্যাল ভ্যালু যদি ওয়ান টেল যদি হয় তাহলে তার মানটা কত হবে বলেন 1.38 যদি বলে গ্রেটার দেন তাহলে প্লাস যদি বলে লোয়ার দেন তাহলে কি হবে মাইনাস রাইট ওকে আর টু টেল যদি হয় তাহলে ক্রিটিক্যাল ভ্যালু কত আসে 1.83 দেখেন তো 1.83 আসছে কিনা Yes, sir. এই যে ক্রিটিক্যাল ভ্যালু কত আসছে টু টেলে 1.833. 833 ঠিক আছে ওকে তার মানে আচ্ছা বলেন তো তাহলে এই যে আপনার তাহলে কে ঠিক আছে বলে এটা ঠিক আছে নাকি আমরা ঠিক আছি আমরা ঠিক আছে। আমরা ঠিক আছে স্যার। আমরা ঠিক আছি যাক আমরা বইকে পরাজিত করলাম আমি জাস্ট কিডিং ঠিক আছে আচ্ছা ওকে এটা হয়ে গেল তাহলে এই আউটপুট যদি আমি আপনাকে দিয়ে দেই তাহলে আপনি সেখান থেকে তাহলে এই অঙ্ক সলভ করতে পারবেন না জাস্ট আপনার যেখানে সুন্দর আপনি ওই যে স্টেপ বাই স্টেপ যাবেন যেখানে যেখানে যা লাগে আপনি সেখান থেকে খালি মানগুলো আপনি রেফার করবেন টেবিলের ঠিক আছে ওকে যে টেবিল থেকে পাইছি এরকম ক্লিয়ার আচ্ছা প্রবাবিলিটির ব্যাপারটা কে বলতে পারবেন এই যে পি ভ্যালু আমরা যে নরমাল ডিস্ট্রিবিউশন করছিলাম না পি ভ্যালু মনে আছে
বা আমাদের ওই যে ওই হাইপোথিসিসের মধ্যে আমাদের কি বলে যে পি ভ্যালু অ্যাপ্রোচ ছিল একটা, আর একটা ছিল ক্রিটিক্যাল ভ্যালু অ্যাপ্রোচ, মনে আছে? ইয়েস স্যার। হ্যাঁ, সো আমাদের কি তাহলে দেখেন এই আমার যদি এই এই আপনার ধরুন টোটালে আমরা কাজ করছি এখন, তাই না? এই যে আমার ক্রিটিক্যাল ভ্যালু কত, আমার টোটালে 1.83, আর আমার অ্যাকচুয়াল হচ্ছে আমার কি কি ক্যালকুলেটর টি স্ট্যাটিস্টিক কত, -0.6, তার মানে কি এর হচ্ছে পরম মান যদি আমরা নেই তাহলে সেটা কি 1.83 চেয়ে বড় না, তার মানে আমাদের নালটা রিজেক্ট করতে পারছি না, রাইট? আচ্ছা, এই যদি আমি যদি বলি যে আপনার ক্রিটিক্যাল ভ্যালু অ্যাপ্রোচে ব্যাখ্যা করেন এইভাবে করেন, আর যদি বলি যে পি ভ্যালু অ্যাপ্রোচে ব্যাখ্যা করেন সেক্ষেত্রে এই যে টোটালের যে পি ভ্যালুটা নেবেন, এই দিন দেখেন যে পি পি হচ্ছে পি ভ্যালু। ওকে, তাহলে হচ্ছে পি ভ্যালু টোটাল সেটা হচ্ছে কি যে আমার কত পি ভ্যালু কত 0.52, পি ভ্যালু কত আসছে বলেন? 0.52। আমার পি ভ্যালুর ক্ষেত্রে আমার একদম খুব স্ট্রেট ফরওয়ার্ড কথা আমার কি ছিল যে আমি আমি কি নাল আমি হচ্ছে কখন রিজেক্ট করব, খুব সহজ একটা নিয়ম ছিল, কে বলবেন? নালকে রিজেক্ট করবো নাকি? নাল আমরা রিজেক্ট করব কখন? আমার হচ্ছে পি ভ্যালু অ্যাপ্রোচে নাল রিজেক্ট হবে কখন? যে আমার স্যার সিগনিফিকেন্স লেভেল থেকে কম হলে। হ্যাঁ, পি এর ভ্যালু, স্যার সিগনিফিকেন্স লেভেল থেকে কম হলে। হ্যাঁ ভেরি গুড, ফুলা তো নয় যেন আগুনের গোলা, মাশাআল্লাহ, ফ্যান্টাস্টিক। নাম কি আপনার? স্যার আমিরুল। আমিরুল, হ্যাঁ আমিরুল, নামেও তো আমির আমির ভাব, মাশাআল্লাহ। আচ্ছা, ভেরি গুড, হ্যাঁ স্মার্ট বয়। সো আমরা বলছি যে তাহলে আমাদের আমাদের আলফা কত ছিল 0.1, রাইট? ওকে, 10% ছিল না? 10%, সো 10%, তাহলে সেক্ষেত্রে বলেন তো তাহলে এই যে আপনার তাহলে এই আমার এই এই আপনার যে যেটা আমার প্রি ভ্যালু পেয়েছি সেটা কি লেস দেন 0.10%? নো স্যার। Greater than 0.10%. Greater than 0.10 স্যার। সরি, লেস দেন 0.10%, আমি যদি পয়েন্ট বলি আবার তো পার্সেন্ট বলা যাবে না, লেস দেন 0.10। ওকে, না তাহলে কি হবে, আমার নালকে রিজেক্ট করতে পারছি না, ক্লিয়ার? ঠিক আছে। Yes, sir. আর আমার যদি ওয়ান টেইল হয়, ওয়ান টেইল হলে যদি বললাম যে সেটা হচ্ছে আমার কি বলে গ্রেটার দেন নাকি লেস দেন, তখন হচ্ছে এই যে 0.26 যেটা, ওইটাও কিন্তু 0.1 এর চেয়ে কম না, তার মানে কি আমার হচ্ছে ওয়ান টেইলেও আপনি রিজেক্ট করতে পারবেন না, No, তার মানে কোনো ডিফারেন্স নাই বেসিক্যালি। নাই। কথা বুঝে গেছে? ওকে, তাহলে এইটা এইটা তাহলে এই এই অংশ ক্লিক এই আপনার হচ্ছে ক্লিয়ার। ওকে, আচ্ছা, এটা কি ছিল আমাদের ইকুয়াল ভেরিয়েন্স, রাইট? ইকুয়াল ভেরিয়েন্স। ওকে, তাহলে এটা আপনারা সবাই পারবেন তো নাকি? জি স্যার। স্যার একটা কোশ্চেন ছিল স্যার। জি প্লিজ। স্যার এটা যদি পরীক্ষায় আসছে স্যার তাহলে কি স্যার যে এতক্ষণ যেভাবে স্যার এক্সপ্লেন করেছেন স্যার এইভাবে আর কি মানে তুলে ধরবো পরীক্ষার আপনি খাতায় আপনার এই যে আপনি আপনার অঙ্ক আপনি হুবহু করে যাবেন এরকম যে স্টেপ বাই স্টেপ যেরকম করতেন, ওই আমার স্টেপ 1 এই স্টেপ 2 আপনি লিখলেন, স্টেপ 2 লিখলেন, স্টেপ 3 লিখলেন যে আমরা পুল টি টেস্টে যাব, ঠিক আছে? স্টেপ 4 এ গিয়ে আপনি ডিসিশন রুল দিলেন, সবই দিলেন। এই যে এই আপনার গ্রাফটা হচ্ছে আগে দিবেন না, গ্রাফটা হচ্ছে পরে দিবেন একবারে। স্টেপ 5 এ গিয়ে হচ্ছে এবার এই যে ক্যালকুলেশন গুলো করছেন সেগুলো কোনো কিছু করার দরকার আছে? নো স্যার। নাই, আপনি বলবেন যে আউটপুট ফ্রম দেওয়া দা আছে। টেবিল বা ফ্রম দা আউটপুট টেবিল ইটস গিভেন, যে যে মানগুলো আপনার লাগবে সেগুলো লিখে নেবেন, এক্স বার সমান সমান এত, এক্স ওয়ান বার এত, এত এস ওয়ান এত, এগুলো ঠিক ঠিক আছে। আপনার হচ্ছে টি এর যে সূত্রও লেখার দরকার না, আপনার টি এর মান সরাসরি কত দেওয়া আছে, এই যে দেওয়া আছে হচ্ছে -0.662, ক্লিয়ার? ইয়েস স্যার। থ্যাংক ঠিক ইউ আছে, স্যার। হ্যাঁ, তাহলে আপনার কি হলো, আপনার কষ্টটা কি হয়ে গেল, কমে গেল, সুতরাং মার্কসও কি হয়ে যাবে, কমে যাবে। কমে যাবে বলতে মানে এলোকেশনটা কমবে, কিন্তু আপনি তো যদি লিখতে দিলে আপনি ফুল মার্কসই পাবেন। কথা বুঝে গেছে? ধরেন আমি এই অঙ্ক যদি ফর এক্সাম্পল আমি জাস্ট আমি বললাম, যদি আমি বলি যে আপনি যখন সূত্র দিয়ে করবেন তখন যদি আমি যদি ধরেন কি বলে 7 মার্কস বা 5 মার্কস যদি দিই, আমি এরকম মানগুলো দিয়ে দিই, সেক্ষেত্রে নিশ্চয়ই তার চেয়ে কম মার্কস থাকবে, তাই না? হয়তো 5 বা 4 বা 3 এরকম আর কি, যাই হোক। আচ্ছা, এটা গেল। আচ্ছা, এবার যদি ইয়ে হয় আনইকুয়াল যদি হয় ভেরিয়েন্স বা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন পপুলেশনটা, যদি এমন মনে হয় যে না আমার পপুলেশন স্ট্যান্ড ডেভিয়েশনটা আমার কি বলে যে রিয়েল লাইফে যে দুইটা পপুলেশন সেম হবে তার সম্ভাবনা খুব বেশি না, ওকে, কম হবে, সেক্ষেত্রে তাহলে কি হবে? সেক্ষেত্রে আমার ওই যে আমার জেড এর যে সূত্র ছিল মনে আছে, জেড এর সূত্র ছিল যে নর্মাল যে জেড মিনের ক্ষেত্রে মনে আছে, এই যে x1 বা x2, তারপর ওই আপনার যে সিগমা 1 সিগমা। সিগমা 2, ইয়েস হ্যাঁ স্যার। মনে আছে?
Yes, sir. জাস্ট হচ্ছে দুইটা স্যাম্পলের আপনার যে পপুলেশন স্ট্যান্ডার্ড যখন দেওয়া থাকবে, জাস্ট আপনি প্রত্যেকটা স্যাম্পলের আলাদা আলাদা হচ্ছে আপনি তার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বা পপুলেশনের ক্ষেত্রে আপনার জেড যখন হচ্ছে পপুলেশনটা আপনি ইউজ করলেন, আর টি এর ক্ষেত্রে হচ্ছে আপনার স্যাম্পল স্ট্যান্ডার্ড ডেভিয়েশনটা বা আপনার ভেরিয়েন্সটা আপনি ইউজ করলেন। ঠিক আছে, এটা হচ্ছে আনইকুয়ালের ক্ষেত্রে হচ্ছে আমার ওই যে জেড টেস্টের আর হচ্ছে আমার টি টেস্টের ভ্যালু আমার কি বলে সূত্র মোটামুটি আমার সেম। সিঙ্গুলার আপনার হচ্ছে যে স্যাম্পলের এন সেই স্যাম্পলের আপনার ইয়েকে আপনি ভাগ করবেন, হ্যাঁ, ভেরিয়েন্স স্ট্যান্ডার্ড ডেভিয়েশনকে ভাগ করবেন। কিন্তু যখনই ইকুয়াল স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হবে, ইকুয়াল যখন ইয়ে হবে কি বল পপুলেশন স্ট্যান্ডার্ড যখন ইকুয়াল হবে, তখন আপনার কি হবে পুলটা ইউজ হবে। পুল টি টেস্ট, এবং তখন আপনাকে ওই যে পুল টি এর মানটা বের করতে হবে, রাইট? ঠিক আছে, এই যে পুল টি এর মানটা আপনাকে এই যে কি বলছে পুল স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বা ভেরিয়েন্সের মানটা বের করতে হবে, এবং ওই সূত্রের মধ্যে টি টেস্টের মধ্যে পুলটা হচ্ছে দুইটা জায়গাতেই ওই পুল ভেরিয়েন্সটাই হবে, রাইট? আর যদি ইয়ে হয় আমার যদি আনইকুয়াল যদি ভেরিয়েন্স হয়, সেক্ষেত্রে তো আমি পুল করতে পারবো না, আমার হচ্ছে নর্মাল যেরকম গতানুগতিক যেরকম জেড এ যেরকম ছিল, আপনি খালি সেখানে হচ্ছে পপুলেশন স্ট্যান্ডার্ড যে আপনার হচ্ছে সিগমা 1 সিগমা 2 এর জায়গায় আপনি S1 S2 ইউজ করবেন, মনে থাকবে? স্যার জি। এখন কিন্তু আপনার ঝালেমাটা হচ্ছে আরেক জায়গায়, ডিগ্রিজ অফ ফ্রিডম তখন একটু ডিফিকাল্ট হয়ে যাবে। সূত্র দেখো তো আমি নিজেই ভয় পাচ্ছি, আপনার কি ভয় পাচ্ছেন? অনেক স্যার। জি স্যার, পাচ্ছি। ওকে, আচ্ছা, আপনাদের জন্য সহজ করে দিই। যেই স্যাম্পলের আপনাদের ফার্স্ট স্যাম্পল, তাহলে তার ভেরিয়েন্স, তার হচ্ছে আপনার স্যাম্পল সাইজ, ঠিক আছে? দেখেন এই যে উপরে আমার যে এই আপনার যে মেইন যে লব আমার যেটা হচ্ছে, এটা খালি হচ্ছে আপনার ওই স্যাম্পলের ভেরিয়েন্সকে স্যাম্পল সাইজ দ্বারা ভাগ করছেন, ওই স্যাম্পলের ভেরিয়েন্সকে স্যাম্পল সাইজ দ্বারা ভাগ করছে, এবং টোটাল এই যে হোল স্কয়ার হচ্ছে ওই যে a প্লাস বি হোল স্কয়ার, মনে আছে এরকম? ইয়েস স্যার। আর আরেকটা হচ্ছে কি, নিচে হচ্ছে খালি ওই যে a স্কয়ার আর হচ্ছে b স্কয়ার। দেখেন এই যে a যেটা করছিলেন উপরে, এই যে s1 স্কয়ার ডিভাইডেড বাই n1 ছিল a তার স্কয়ার আর b স্কয়ার, আর নিচে তো আমাদের স্যাম্পল সাইজ ওই যে আমাদের n1 - 1 n2 - 1। ঠিক আছে, একটু ডিফিকাল্ট, বাট আমি এটা শিওর না যে এটা পরীক্ষায় এরকম আপনার থাকবে, কিন্তু আমাকে হচ্ছে খায়রুল স্যার সাথে কথা বলতে হবে যে এরকম হইলে সেক্ষেত্রে কি করার, আমরা কি এরকম তাহলে এই আনইকুয়ালের অঙ্ক থাকবে কিনা, বা আনইকুয়ালের যদি দেওয়া হয় সেক্ষেত্রে আমরা আউটপুটটা দিয়ে দিতে পারি, ওইটা হতে পারে, বা ডিগ্রিজ অফ ফ্রিডম এত টাফ ফর্মুলা ছাত্ররা মুখস্থ করবে কিনা। এখন ওইটা আপাতত আমি বুঝাই দিচ্ছি, আমি হচ্ছে কি বলে শর্টকাট সিস্টেমটা বুঝাই দিলাম, কেমনে মনে রাখবেন। আমার এই যে জাস্ট ওই স্যাম্পলের ভেরিয়েন্স ডিভাইডেড বাই তার স্যাম্পল সাইজ, সেটা হচ্ছে আমাদের এ, আমার সেকেন্ডের ক্ষেত্রে হচ্ছে বি, তাহলে a প্লাস বি হোল স্কয়ার ডিভাইডেড বাই হচ্ছে a স্কয়ার আর বি স্কয়ার আলাদা আলাদা, নিচে হচ্ছে তাদেরকে ওই যে n1 টাকে আপনি হচ্ছে -1 n2 কে -1 দ্বারা ভাগ করবেন। এটা হচ্ছে ডিগ্রিজ অফ ফ্রিডম, একটু মনে রাখেন আপাতত। আমি পরে স্যারের সাথে কথা আপনার যেহেতু স্যার সিনিয়র মানুষ, স্যার যদি না করে যে না এটা লাগবে না, সেক্ষেত্রে আমি তাহলে পরে আপনাদের বলে দিব যে এটা লাগবে না, ঠিক আছে? ওকে, সো এটা গেল, বাট আমরা কনসেপ্টটা বুঝি এরকম। সেখানে একটা ম্যাথ দেওয়া আছে, এই যে দেখেন দুইটা স্যাম্পল দেওয়া আছে, এই যে একটা হচ্ছে এরকম এক হালি দুই হালি, একটা এক হালি দুই হালি তিন হালি, আচ্ছা সরি ডিম গুনতেছি। এখন যেটা হচ্ছে আমাদের এই যে দুইটা স্যাম্পল দিয়ে বলতেছে যে তাদের মিনের মধ্যে কোনো ডিফারেন্স আছে কিনা 10% সিগনিফিকেন্স লেভেলে, ঠিক আছে? আচ্ছা, এই ডট প্লট কোনো দরকার নাই, কারণ এটা হচ্ছে জাস্ট ওই যে আপনার কি বলে যে ভেরিয়েন্সটা আনইকুয়াল কিনা। দেখেন আমার ফার্স্ট এরটা ভেরিয়েন্স খুবই স্ক্যাটার্ড, আর সেকেন্ড হচ্ছে একসাথে অনেকগুলা, সুতরাং এটা নিশ্চয়ই এর যে ভেরিয়েন্সটা ফার্স্ট এরটা ভেরিয়েন্স পরেরটা হচ্ছে বেশি হবে, সেটা জাস্ট বোঝানোর জন্য। এটা আপনার দরকার নাই, ডট প্লট আকার দরকার নাই, এটা আমরা বাদ দিতে পারি। এখন যেটা হচ্ছে যে আচ্ছা, সেখানে ওই যে সেম আপনার তাহলে এখানে যেহেতু, আর এখানে অঙ্কে আপনার বলেই দেওয়া থাকবে যদি আনইকুয়াল ভেরিয়েন্স হয়, তাহলে অঙ্কে কি দেওয়া থাকবে, বলে দেওয়া থাকবে যে অ্যাসিউম আনইকুয়াল ভেরিয়েন্স। ওকে, যদি কোনো কিছু না বলে তাহলে আপনি কোনটা ধরবেন? আপনার যদি কোনো কিছু না ধরে না দেওয়া থাকে, আপনি ইকুয়ালও ধরতে পারেন আনইকুয়ালও ধরতে পারেন, যেটাই ধরেন আপনার কাছে যেটা সুবিধা, যেটা সহজে করতেন সেটা করবেন। ক্লিয়ার?
ঠিক আছে? আর অঙ্ক যদি স্পেসিফিক বলে দেয় তাহলে আপনি সেভাবেই করতে হবে। তাহলে আমাদের যেহেতু হচ্ছে স্যাম্পল সাইজ গুলো কম ছিল, এই যে আপনার 10-12টা এরকম করেছে, সুতরাং এটা হচ্ছে টি টেস্ট। আর যেহেতু আনইকুয়াল, তাহলে কি পুলড টি টেস্ট হবে নাকি শুধু টি টেস্ট হবে? আনইকুয়াল যেহেতু সেক্ষেত্রে স্যার শুধু শুধু টি টেস্ট হবে। আর যদি ইকুয়াল হতো ভেরিয়েন্স তাহলে স্যার পুল টি টেস্ট হতো। ফ্যান্টাস্টিক। ওকে ফাইন। এবার আসে তাহলে আমার হইলে কোনো ঝামেলা নাই। এই যে আমার জাস্ট এই যে আপনার ডিগ্রিজ অফ ফ্রিডমটা তাহলে একটু বের করাটা একটু ডিফিকাল্ট। ওকে, ডিগ্রিজ অফ ফ্রিডমটা দেখেন, ওই যে আমার যে সূত্র অনুযায়ী আপনি এখানে মানগুলো বসাবেন, মানগুলো বসে আচ্ছা সেখানে ওই যে ওই সেই ইয়েগুলো বের করতে আপনাকে, ওই যে তার প্রত্যেকটা মিন স্ট্যান্ডার্ড, সো ইট উইল টেক সো মাচ টাইম। সো সেক্ষেত্রে আপনার যেটা হতে পারে যে ওই আপনার তাহলে আমরা যখন কোশ্চেন করবো সেভাবে যদি এরকম টাইম, সেক্ষেত্রে মার্কস বেশি থাকবে, টাইম কম লাগবে সেক্ষেত্রে মার্কস একটু কম থাকবে। ঠিক আছে? সো আপনার সিস্টেমটা তো বুঝেছেন যে কিভাবে আপনারা তো জানেন এক্স বার কিভাবে বের করবেন, তারপর হচ্ছে যে আপনার স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কিভাবে বের করবেন স্যাম্পল করে, সেগুলো আপনারা জানেন। ঠিক আছে? এই হচ্ছে জাস্ট হচ্ছে তথ্যগুলো দেওয়া আছে। এইরকম হয়তো পরীক্ষার ক্ষেত্রে আপনি যদি মার্ক যদি কম হয় সেক্ষেত্রে হয়তো বা তথ্য দেওয়া থাকতে পারে। এখন এই যে আমার টি এর মানটা দেখেন, এই যে আমার জাস্ট সিম্পলি জাস্ট যে স্যাম্পল সেই স্যাম্পল স্ট্যান্ডার্ড ডেভিয়েশনকে আমরা ভাগ করছি বা ভেরিয়েন্সকে ভাগ করছি। তো এখানে আমার মান কত আসে? -2.478। আর আমার কি হচ্ছে এখানে ডিভিশন রুল কত আমার ছিল? এই যে 5% লেভেলে সিগনিফিকেন্স ছিল, 10% লেভেলে সিগনিফিকেন্স ছিল। সো 10 কে 2 দ্বারা ভাগ করলে 5, রাইট? 5। আর আমার ডিগ্রিজ অফ ফ্রিডম ওই যে আপনি পাইছেন কত? 10.88। তো 10.88 কে তারা ধরেছে 10। কেন আমি কি এই আপনি 11 ধরতে পারি না? হ্যাঁ, আমার যেহেতু কি কি বলে আপনার যেহেতু নরমালি এটা কি 0.5 থেকে বেশি ওইটা। হ্যাঁ, যদি আমার 0.5 বা তার চেয়ে বেশি তাহলে আমরা পরের সংখ্যায় চলে যাই না? জি স্যার। আপনারা পরের সংখ্যা দিয়ে চলে যাবেন। ঠিক আছে? ওকে, তাহলে 11 ধরতে পারেন আপনারা। ওকে, তাহলে এখানে যেই মানটা আপনি পাবেন টেবিল ভ্যালু থেকে সেটা, তার যদি আমরা পরম মান দিয়ে দিই যেহেতু আমার টোটাল টেস্ট এটা, এখন আমরা টি এর মানটা পাইলাম -2.478। তো এটাকে পরম মান করলো 2.48, এটা কি 1.812 চেয়ে বড়, তার মানে কি নাল কি হবে? রিজেক্টেড নাকি হচ্ছে নট রিজেক্টেড? So rejected. এতক্ষণ লাগলো বলতে? আচ্ছা, এই আমি হচ্ছে নেক্সট এইটা আছে তো, ধরেন আমি আপনার যেটা আমি দেখাইছিলাম একটু আগে, আপনার এই যে এই আমাদের ইয়েটা কি বলে ওয়েলসার অ্যাটকিন্সটা, ওইটাই আমি আপনার ইয়ে দিয়ে দেখাই। যদি আমার আনইকুয়াল ভেরিয়েন্স হয় সেক্ষেত্রে কি হবে? ডাটাতে যাচ্ছি আমি, ডাটা অ্যানালাইসিস, এই যে আমার টি টেস্ট কি হবে? টু স্যাম্পল অ্যাসিউমিং আনইকুয়াল ভেরিয়েন্সেস। ওকে ওকে, ভেরিয়েবল 1 রেঞ্জ এই কয়েকটা, ভেরিয়েবল 2 রেঞ্জ, ভেরিয়েবলের নাম বাদে বাকিগুলো। আমার আলফা আপনার কত ছিল? আলফা 0.10, রাইট? ইয়েস স্যার। ওকে, এবার হচ্ছে ওকে দেখেন এটা ছিল আমাদের আনইকুয়াল ভেরিয়েন্স, এটা হচ্ছে আমাদের ইকুয়াল ভেরিয়েন্স, এটা ছিল আমাদের টু স্যাম্পলস। আচ্ছা, সো আনইকুয়াল ভেরিয়েন্স যদি হয় সেক্ষেত্রে দেখেন তো আপনার কি বলে দেখেন আপনি ইয়ে কত হচ্ছে টি স্টেট কত আসছে? -0.64, আর আগেরটা কত ছিল? -0.662। তার মানে কি একটু কমেছে, তাই না টি স্টেট? ওকে, আর আমার হচ্ছে কি বলে আপনার ক্রিটিক্যাল ভ্যালু হচ্ছে 1.89। তাহলে বলেন নাল কি অ্যাকসেপ্টেড নাকি রিজেক্টেড? So rejected. রিজেক্টেড। কেন?
ভেরি গুড কারণ হয়েছে। স্যার হুম এই যে ক্রিটিক্যাল ভ্যালু মানে স্যার আমার ক্যালকুলেটেড ভ্যালু স্যার টেবিল ভ্যালু থেকে বড় ক্রিটিক্যাল। আচ্ছা, আপনি বলতে চাচ্ছেন যে 0.64 হচ্ছে 1.889 এর চেয়ে বড়? সরি স্যার, ছোট স্যার, সরি স্যার। হ্যাঁ, তাহলে কি হবে? রিজেক্টেড নাকি ক্যান নট বি রিজেক্টেড? নাল। স্যার ক্যালকুলেটেড ভ্যালু তো স্যার ছোট। হ্যাঁ, তো আমার কি লাগবে? ক্যালকুলেটেড ভ্যালু কি বড় হওয়া লাগবে না ছোট হওয়া লাগবে? ক্যানট বি রিজেক্টেড। ক্যান নট বি রিজেক্টেড। আমি সেই জন্য তখন বলতে চাচ্ছিলাম যে হয়েছে কিন্তু ভুল হয়েছে। ঠিক আছে, তো কি হচ্ছে আমার মেক ইট ভেরি সিম্পল। যেমন ক্যালকুলেটেড ভ্যালু কি হতে হবে? আমার ক্রিটিক্যাল ভ্যালু চেয়ে বড় হতে হবে। ঠিক আছে, এটা আপনি না দেখে আপনি ইও দেখেন না। যদি আপনার আউটপুট দেওয়া থাকে তাহলে আপনি ইও দেখেন না, পি ভ্যালু দেখেন না। আপনার পি ভ্যালু কি 0.10 চেয়ে কম? নো স্যার। না, তাহলে কি? স্যার নাল ক্যান নট ক্যানট বি বি রিজেক্টেড, রিজেক্টেড। রাইট? ঠিক আছে, যদি পয়েন্ট আমার আলফার চেয়ে কম হয় তাহলে আমি রিজেক্টেড করতে পারবো। ক্লিয়ার? এরকম তাহলে হচ্ছে ওই অনেকের খুব বেশি ডিফারেন্স হয় না, জাস্ট একটু হচ্ছে ভ্যালুটা এদিক সেদিক হয়। ঠিক আছে, তো আপনারা হচ্ছে সেভাবে করতে পারবেন না নিজেরা? ইনশাআল্লাহ স্যার। হ্যাঁ, স্যার ইকুয়াল ভ্যারিয়েন্স হলে তো দুইটার ভেরিয়েন্স সেম হবে, বাট ইকুয়াল ভ্যারিয়েন্সে তো দুইটার ভেরিয়েন্স আলাদা দেখা যাচ্ছে। আমরা তো অ্যাসিউম করলাম এটা হচ্ছে স্যাম্পলের ভেরিয়েন্স, আমরা ধরে নিচ্ছি পপুলেশনের ভেরিয়েন্স ইকুয়াল। ক্লিয়ার? ও মানে আচ্ছা স্যার, স্যাম্পলের ঠিক উপর আছে। বেস করে আমরা পপুলেশন সম্পর্কে এস্টিমেট করছি, অ্যাসিউম করছি। ঠিক আছে, জি স্যার। থ্যাংক ইউ। ওকে ফাইন। সো আচ্ছা, এটা গেল। তারপর আমাদের কি বাকি থাকে? ও, ডিপেন্ডেন্ট স্যাম্পল। ডিপেন্ডেন্ট স্যাম্পল অথবা পেয়ার্ড স্যাম্পল। ঠিক আছে, পেয়ার্ড স্যাম্পল অথবা কি স্যাম্পল? ডিপেন্ডেন্ট স্যার। ডিপেন্ডেন্ট ডিপেন্ডেন্ট স্যাম্পল। জি। সো আমাদের এইটাই হচ্ছে আমাদের লাস্ট ম্যাথ। ওকে, তারপর আমাদের এই অধ্যায় শেষ ইনশাআল্লাহ। আসেন আমরা আর হচ্ছে 10 মিনিটের মধ্যে শেষ করে দিচ্ছি ইনশাআল্লাহ। ওকে, সো আমরা বলছি ডিপেন্ডেন্ট স্যাম্পল অথবা পেয়ার্ড স্যাম্পল। পেয়ার্ড স্যাম্পল। So dependent samples are samples that are paired or related in some fashion. So যখন দুইটা স্যাম্পল তারা একসাথে একে অপরের সাথে রিলেটেড আছে কোনোভাবে, ঠিক আছে, বা পেয়ার্ড আছে, সেক্ষেত্রে আপনার তখন আমরা বলতে পারি যেমন আপনি আপনি তাদের কাছে মানে কোনো একটা আপনি ক্রাইটেরিয়া দিয়ে তাদেরকে আপনি রিলেট করতে পারবেন। ফর এক্সাম্পল, ইফ ইউ উইশ টু বাই এ কার, you would look at the same car at 2 or more different dealerships and compare the prices. ফর এক্সাম্পল, আপনি একটা গাড়ি বা যে কোনো একটা জিনিস কিনবেন, আপনি দুইটা দোকানে গেলেন, সেম জিনিসটা দুইটা দোকানের প্রাইসে দেখলেন, যখন আপনি প্রাইস গুলো কম্পেয়ার করছেন, তার মানে কি এই যে প্রাইস গুলোর মধ্যে আপনার কি 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 বল দুইটার মধ্যে রিলেশনশিপ আছে, কারণ দুইটা কি একটা সেম জিনিসের, রাইট? সেম জিনিস হচ্ছে দুইটা দোকান, আপনার দুইটা প্রাইস। ওকে, নিউ ডায়েট, তাহলে সেক্ষেত্রে ধরেন আপনার যে কি আপনার আর্ট এক্সাম হতে পারে যে কেউ একটা ডায়েট শুরু করলো, ডায়েটের শুরু করার আগে তার ওয়েট কত ছিল আর ডায়েটটা শেষ করার পরে তার ওয়েট কত, তার মানে কি এই যে ওয়েট, আগের ওয়েট এবং পরের ওয়েট, সেগুলো কি একটার সাথে রিলেটেড না? জি স্যার। ওকে, সো এটা 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 আপনাকে অঙ্কের ল্যাঙ্গুয়েজ দেখে বুঝতে হবে যে আসলে এটা কি ডিপেন্ডেন্ট নাকি আপনার পেয়ার্ড নাকি আপনার ইন্ডিপেন্ডেন্ট স্যাম্পল। ঠিক আছে, সো যদি আমার যদি হয় স্যাম্পল যদি আর ডিপেন্ডেন্ট হয়, পেয়ার্ড হয়, ডিপেন্ডেন্ট হয়, সেক্ষেত্রে আমার কোন টেস্ট ইউজ করতে হবে? জেড না টি? টি। টি এর সূত্রটা কি দেখেন, ডি বার। ডি বার কি জিনিস? ডি ফর ডিফারেন্স, ডি ফর মিন ডিফারেন্স, ডি ফর
ডি ফর ডিফারেন্স আর হচ্ছে বার মানে হচ্ছে মিন, তার মানে কি ডি বার মানে কি mean of the differences. মিন অফ দ্য ডিফারেন্সেস। তার মানে কি আপনার হচ্ছে দুইটা স্যাম্পল যে আছে, দুইটা স্যাম্পলের যে আপনার ভ্যালুগুলো থাকবে সেই ভ্যালুগুলোর মধ্যে আপনি ডিফারেন্স বের করবেন। ডিফারেন্স করে সেই ডিফারেন্স গুলোর যে গড় সেটাকে আমরা বলছি ডি বার। ডি হচ্ছে প্রত্যেকটা দুইটা স্যাম্পলের যে ভ্যালুগুলোর ডিফারেন্স, ডিফারেন্স গুলা তারপর যখন তাদের ওই ডিফারেন্স গুলো যখন আপনি মিন বের করবেন, গড় করবেন, সেটাকে বলা হচ্ছে ডি বার। মনে থাকবে? ওকে, সো average of the differences বা mean of the differences between two sample values. Okay, আর ওই যে আপনার ওই যে আপনার যে ডিফারেন্স গুলো যে আপনি মিন বের করছেন, আর ওই সেম ডিফারেন্স গুলোর কি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে এসডি। এই এসডি, ঠিক আছে, এসডি মানে কি, যেমন ডিফারেন্স গুলোর যে আপনি বের করেছিলেন সেই ডিফারেন্স গুলোর হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, আর হচ্ছে ডিভাইডেড বাই রুট ওভার এন। ঠিক আছে, ওকে। এন কি? এন হচ্ছে দ্য নাম্বার অফ পেয়ার্স, ঠিক আছে, বা ডিফারেন্সেস, মানে কতটা আর কি। আসেন আমরা তাহলে আপনার কি বলে অঙ্কটা দেখলে আপনারা বুঝবেন জিনিসটা কি হচ্ছে। Nickel Savings and Loan wishes to compare the two companies it uses to appraise the value of residential homes. So যে আপনার কি বলে বাসা বাড়ির প্রাইস বের করার জন্য আপনার হচ্ছে সে হচ্ছে দুইটা কোম্পানিকে ইউজ করতে চাচ্ছে। দুইটা কোম্পানি, Nickel Savings selected a sample of 10 residential properties and scheduled both firms for an appraisal. The results reported in $1,000 are shown on the table right. So at the 5% significance level, that means alpha is 5%. Can we conclude there is a difference in the mean appraised values of the homes? So বাচ্চারা বলো তো, এই বাড়িগুলোর মিন ভ্যালুর মধ্যে কোনো ডিফারেন্স আছে কিনা? এই ল্যাঙ্গুয়েজ দেখে কি আপনি কি বুঝতেছেন যে এইটা কি আমার ডিপেন্ডেন্ট নাকি ইন্ডিপেন্ডেন্ট? কোনো কিছু বোঝা যাচ্ছে ল্যাঙ্গুয়েজের মধ্যে? এই ল্যাঙ্গুয়েজ আর এই যে একটু আগে যে আমরা ল্যাঙ্গুয়েজ করে আসলাম যে দুইটা স্যাম্পলের মধ্যে বা দুইটা মিন টাইমের মধ্যে পার্থক্য আছে কিনা? Is there a difference in the mean mounting times, মানে mean of these two samples, এরকম, ঠিক আছে, কোনো কি আছে ল্যাঙ্গুয়েজগত কোনো পার্থক্য আছে যেটা ডিপেন্ডেন্ট নাকি ইন্ডিপেন্ডেন্ট? সেমই লাগলো। সেমই লাগলো, তার মানে ডাল মে কুছ দলা হে। ওকে, এখানে যেটা হচ্ছে যে কিভাবে বুঝবেন এটা আমার ডিপেন্ডেন্ট নাকি ইন্ডিপেন্ডেন্ট স্যাম্পল? এই যে খেয়াল করেন, এই ল্যাঙ্গুয়েজ থেকে বোঝা যাবে না, এই ল্যাঙ্গুয়েজ থেকে বুঝতে হবে এবং এই অঙ্ক থেকে বুঝতে হবে। খেয়াল করেন কনসেপ্টটা, খেয়াল করেন। নিকেল একটা কোম্পানি, তারা কি করে, তারা হচ্ছে বাড়িঘর মূল্যায়ন করে, রেসিডেন্সিয়াল প্রপার্টি মূল্যায়ন করে, এবং মূল্যায়ন করে হচ্ছে তারা এই তাদের হচ্ছে 10টা বাড়ি আছে, ফর এক্সাম্পল 10টা বাড়ির একটা স্যাম্পল, দেখেন হোম 1 to 10, ওকে, 10টা বাড়ির স্যাম্পল, 10টা বাড়ির স্যাম্পল, এই 10টা বাড়ির প্রাইসিং তারা করবে। ওকে, এই প্রাইসিং করার জন্য তারা হচ্ছে দুইটা কোম্পানিকে দায়িত্ব দিয়েছে, একটা হচ্ছে আপনার কি বলে স্ক্যাডেক অর সাদেক যেটাই বলেন, হ্যাঁ স্ক্যাডেক, আর একটা হচ্ছে বয়ার। ওকে, এখন এই দুইটা কোম্পানিকে দায়িত্ব দিয়েছে। আচ্ছা, এই দুইটা কোম্পানি দেখেন, এই যে ফার্স্ট হোম, প্রথম যে বাড়িটা, ফর এক্সাম্পল এই প্রথম বাড়িটার এই এস যে কোম্পানি, সে হচ্ছে আপনার ভ্যালু আপনার ধরেছে কত, $235,000, রাইট, 235, তার মানে কি $2,35,000। আর বয়ার বলতেছে যে না, ওই হচ্ছে বাড়িটার দাম কত, $2,28,000। ঠিক আছে, সো তাহলে এখন বলেন তো, এই যে দুইটা প্রাইস, এই দুইটা প্রাইস কি একে অপরের সাথে সম্পর্কিত কিনা, বা তাদের মধ্যে আপনার কি 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 সম্পর্কটা কি? দুইটা প্রাইস হচ্ছে এক নাম্বার হাউস, একই জিনিসের দুইটা প্রাইস, রাইট, ফ্যান্টাস্টিক। সো দ্যাটস কল্ড আ ডিপেন্ডেন্ট স্যাম্পল, দ্যাটস কল্ড আ পেয়ার্ড স্যাম্পল। এই দুইটা হচ্ছে একটা পেয়ার, এই বাড়িটারই প্রাইস। সো বেসিক্যালি এই দুইটা প্রাইস মিলে আমরা একটা পেয়ার বলতে পারি, একটা প্রাইসের জোড়া বলতে পারি, যে দুইটা কোম্পানির দুইটা প্রাইস, ফর দিস ফার্স্ট হোম, ফর দিস সেকেন্ড হোম এই, থার্ড হোম এই, এরকম প্রত্যেকটা বাড়ির জন্য আলাদা আলাদা প্রাইস দেওয়া আছে। তার মানে কি এই যে প্রাইসের যে পেয়ার গুলো আছে, বেসিক্যালি এই পেয়ারটাকে আমরা বলছি ডিপেন্ডেন্ট স্যাম্পল।
যে আমার এই যে দেখেন এই যে 228 যে ভ্যালুটা, এই 228 কিন্তু হচ্ছে ফার্স্ট হোমের জন্য, নট সেকেন্ড হোম। তার মানে কি এই 228টা হচ্ছে বেসিক্যালি এই 235 তারা হচ্ছে একটা আরেকটার সাথে রিলেটেড, একটা আরেকটার সাথে পেয়ার্ড। এই 228 কে নিয়ে আপনি অন্য জায়গায় বসাইতে পারবেন না। এম আই ক্লিয়ার? Yes, sir. ফ্যান্টাস্টিক। সো আপনাকে অঙ্কের এরকমের যখন হচ্ছে যে সেম জিনিসের যখন দুইটা বা ততোধিক যখন দেওয়া থাকবে, তখনই আপনি বুঝে নিবেন সেটা হচ্ছে আমাদের পেয়ার্ড স্যাম্পল বা ডিপেন্ডেন্ট স্যাম্পল টেস্ট। এই আগের যেগুলা করে আসছেন অঙ্ক, কোথাও কি এরকম এই যে হোম বা এরকম কার বা এরকম মানে এরকম কি ছিল যে একই জিনিসের দুইটা প্রায়, সেরকম কোনো কিছু ছিল? একটা ছিল হচ্ছে ইয়াংদের গ্রুপ, আরটা ছিল হচ্ছে ওল্ডদের গ্রুপ, রাইট? একটা ছিল যে মেশিনের এই, আরটা ছিল মেশিনের এই, একটা ছিল এই প্রজেক্ট, আরটা ছিল ওই প্রজেক্ট, কিন্তু সেম জিনিসের কোনো কিছু ছিল কি? না স্যার। হ্যাঁ, তাহলে পরীক্ষা হলে বুঝে যাবে। স্যার তাহলে যদি তিনটা বা তার অধিক যদি ডাটা সেট থাকে, দেন স্যার ওখানে যদি রিলেশনশিপ এরকম দেখা যায় যে দুইটা ডাটা সেট একটাকে করতেছে কোন একটার সাথে রিলেটেড, তাহলে স্যার এটাকে পেয়ার হিসেবে ধরে নেওয়া হবে। পেয়ার্ড হিসেবে দেয় এবং হচ্ছে দুইটাই থাকবে, এর হচ্ছে বেশি থাকবে না। 2 স্যাম্পল টেস্ট করছি তো আমরা, দুইটাই ঠিক আছে। আপাতত দুইটার মধ্যে সীমাবদ্ধ থাকবে। তাহলে মনে থাকবে যখন সেম জিনিসের যখন দুইটা ভ্যালু দেওয়া থাকবে তখনই আমরা বলবো সেটাকে পেয়ার্ড স্যাম্পল বা ডিপেন্ডেন্ট স্যাম্পল। এবং সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? প্রথম কাজ হচ্ছে তাদের কি বের করা? অল্টারনেট হাইপোথিসিস বের করা। ডিফারেন্স বের করা। কি বের করা? ডিফারেন্স বের করা। ডিফারেন্স বের করা। বাচ্চারা বলো তো ডিফারেন্স কত বলো। আচ্ছা, এই এই আপনার হচ্ছে ধরেন এই এই বইয়ের পরে হচ্ছে ডিফারেন্স আপনি বের করবেন ডি। হ্যাঁ, ডি বের করছি আমরা। হ্যাঁ, ডিফারেন্স ধরেন এখানে কত? হ্যাঁ, ধরেন আমরা এই 7 এই আপনার যে আপনার 235 মাইনাস 228 কত? 7 মাইনাস কত হয়? 5 মাইনাস 12 মাইনাস 2 মাইনাস 7 মাইনাস 7 মাইনাস 4 মাইনাস মাইনাস 5 minus 5 মাইনাস 5 মাইনাস কত? 3 মাইনাস 4 যেটা ফার্স্টে আছে তাকে ফার্স্টেই রাখবেন, যেভাবে দেওয়া আছে অঙ্কে এভাবে, ঠিক আছে? এটা হচ্ছে ডিফারেন্স। তাহলে এখন কি হয়ে গেল? ওই দুইটা স্যাম্পলকে আমরা এখন কি বের করে ফেললাম? এখন একটা স্যাম্পলে কনভার্ট করে ফেললাম। হ্যাঁ হ্যাঁ, যেটা হচ্ছে কি এই যে ভ্যালুগুলো কি ডিফারেন্সেস, তাই না? এরা কি ডিফারেন্সেস বিটুইন টু স্যাম্পল, রাইট? Yes, sir. টু স্যাম্পল ভ্যালুস। এখন এই যে ডিফারেন্স গুলোর কি আমার ডি বার বের করা যাবে না? Yes, sir. জাস্ট সবগুলো ডি এর মান যোগ করে ওই আপনার টোটাল কতটা 10 দিয়ে ভাগ করে দিন। এন হচ্ছে 10, আমার হচ্ছে নাম্বার অফ পেয়ার মানে 10টা পেয়ার, রাইট? ওকে, 10টা জোড়া, পারলে আবার 10 দোকানে 20 করে দিয়েন না, 10টা জোড়া। ওকে ওকে, সো D1 তাহলে জাস্ট হচ্ছে এই সবগুলো যোগ করে আমার হচ্ছে 10 দ্বারা ভাগ, তাহলে আমি ডি বার পেয়ে যাব। এসডি পাওয়া যাবে না এখান থেকে। এই আপনার কি কি বলে 10 ধরনের আমার ডি বার কত আসে এখানে? ডি বার এই যে দেখেন, হ্যাঁ 4.6। এই দেখেন আমার যে এই অংশ হচ্ছে অঙ্ক হুবহু দেওয়া আছে, রাইট? জি স্যার, কোশ্চেন থেকে আপনারা এই অংশটা হচ্ছে অঙ্কের হচ্ছে শুরুতে করে নিবেন, এই অঙ্কগুলো, এই অংশটা অঙ্কের শুরুতে, ঠিক আছে? মাঝখানে করলেও ঝামেলা নাই, কিন্তু অঙ্কের শুরুতে করে নিলেই ভালো, ঠিক আছে? খালি হচ্ছে তাহলে কি ওই স্টেপ 5 এর সাথে যখন টি এর ভ্যালু বের করবেন, খালি সরাসরি টি এর মান বের করবেন। ক্লিয়ার? ঠিক আছে, ওকে। এসডি হচ্ছে জাস্ট আপনি ওই যে যেরকম ওই আমাদের যেরকম ছিল x - x বার হোল স্কয়ার ডিভাইড বাই n - 1 এরকম ভাবে আপনি করে নিলেন, ঠিক আছে? এখন কি হবে, আমার এই দুইটা জায়গা থেকে আমি চোখটা কাটে কোথায় নিয়ে আসবো? আমার এই ডি হচ্ছে আমার মেইন কনসার্ন, ঠিক আছে? আচ্ছা, আচ্ছা এইবার আমরা বলছি আচ্ছা ওকে, সো ডি মাইনাস ডি বার এইটাকে আপনি চাইলে এই হচ্ছে কি কলামটা আপনি না দিয়ে একবারে এটা করে ফেলতে পারেন, ঠিক আছে? তাহলে আপনার সময় সেভ হবে। ওকে, আচ্ছা এটা হয়ে গেল, তাহলে আপনি পেয়ে গেলেন। এবার এইবার হচ্ছে আপনার কি লাগবে যে ওই এই আপনার যে টি এর ফর্ম, তাহলে আপনি এইবার এই পর্যন্ত করলেন, করে এবার অঙ্ক শুরু করেন ফার্স্ট। তাহলে এইবার কি হচ্ছে, আমরা বলছি যে পেয়ার্ড বলতেছি, সুতরাং তাহলে কি হবে?
এই আমার কি হবে, আমি কি বলবো যে পেয়ারের যে ডিফারেন্স ওকে, সেই ডিফারেন্স হচ্ছে 0 নাকি 0 না। এই যে আমাকে যে বলছে যে দুইটা প্রাইসের মধ্যে আমার এই যে দুইটার ডিফারেন্স এই আপনার মিন ভ্যালুর মধ্যে ডিফারেন্স আছে কিনা, তার মানে কি আমাদের যদি এটা পেয়ার্ড অবজারভেশন বা ডিপেন্ডেন্ট স্যাম্পল, তার মানে কি আমার এখানে ওই এইভাবে কিন্তু বলা যাবে না যে মিউ এস নট ইকুয়াল টু মিউ বি, ওই ওই যে জিনিস কিন্তু বলা যাবে না। ওই যে আমার যেটা ছিল অল্টারনেট, আমরা অন্য ক্ষেত্রে যেটা বলতাম, এখানে কি বলতাম, আমার এখানে মেইন কোনটা, এটা হচ্ছে ডি। কোনটা কি? ডি। আমার ডিফারেন্স যদি 0 হয়, বলেন তো ডি যদি 0 হয় তাহলে কি হবে? ডি যদি 0 তার মানে কি এ সমান না? ইয়েস স্যার। ক্লিয়ার? তার মানে আমাদের পেয়ারটার ক্ষেত্রে আমরা বলেছি যে মিউ ডি মানে হচ্ছে ওই আমার কি বলতে পপুলেশনের যে ডিফারেন্স, এটা হচ্ছে আমরা 0 বলবো, এটা হচ্ছে আমাদের নাল। আর অল্টারনেট কি হবে, যে আমার মিউ ডি নট ইকুয়াল টু 0, রাইট? ঠিক আছে, ক্লিয়ার? যেহেতু নট ইকুয়াল টু, তার মানে কি ওয়ান টেল না টু টেল? টু টেল টেস্ট। টু টেল টেস্ট। আমার সিগনিফিকেন্স লেভেল 5% দেওয়া আছে। অ্যাপ্রোপ্রিয়েট টেস্ট আছে, তাহলে বলতে পেয়ার্ড অবজারভেশনের ক্ষেত্রে কি হবে, কোন টেস্ট, জেড না টি? টি টেস্ট। টি টেস্ট মনে থাকবে। টি টেস্ট। এই যে এই আপনারা কিন্তু আমরা কিন্তু বিভিন্ন ক্ষেত্রে কিন্তু বিভিন্ন জিনিস ইউজ করতে হলে কোনটার ক্ষেত্রে কি, সেগুলো একটা জায়গায় সবাই একটু লিখে নিজের একটু ভালো করে কম্পেয়ার করে মনে রাখবেন যে কি হইলে জেড টেস্ট কোন সময়, যেমন যদি প্রপোর্শন হয় তাহলে সবসময় জেড টেস্ট, আমার যদি পেয়ার্ড যদি হয় বা ডিপেন্ডেন্স হবে সবসময় টি টেস্ট। তার হচ্ছে আবার একটু ফর্মুলাটা একটু ডিফারেন্ট, ওকে? তারপর হচ্ছে আমার যদি হয় এই যে স্যাম্পল সাইজ 30 এর চেয়ে কম হয় তাহলে টি, 30 এর চেয়ে বেশি হলে জেড, ওইরকম। আবার যদি হয় ওই যে আমার ইকুয়াল ভেরিয়েন্স হলে আমার তখন পুল টি। বুঝতে পারছেন মানে পার্থক্যগুলা? এভাবে হচ্ছে কম্পেয়ার করে করে মনে রাখবেন, তাহলে দেখবেন ইনশাআল্লাহ টেস্ট লাগবে না। ডিসিশন রুল, যেটা আমার টু টেল, তাহলে আমরা বলতে পারি যে টি আমাদের পরম মান এই যে আলফা বাই 2 আর হচ্ছে n-1 সিম্পল। তাহলে আমার এখানে 5/2 হচ্ছে 0.2025 9। তাহলে এখানে এই যে আমার দেখেন এই যে আমার ওয়ান টেল না, আমার হচ্ছে টু টেল। টু টেলে গিয়ে আমার কত পার্সেন্ট ছিল? টু টেলে 5%। পারলে কিন্তু আবার গিয়ে ওই আপনি যে আড়াই করে ফেলেন না, আড়াই না কিন্তু, কারণ টু টেলে আপনার টু টেল টেস্ট হচ্ছে 5% আলফা। এই এই এরা হচ্ছে কিসের মান? এরা কি আলফার মান নাকি আলফা ডিভাইডেড বাই 2? কোনটা? আলফা নাকি হচ্ছে আলফা ডিভাইডেড বাই 2? কোনটা? আলফা। আলফার আলফা ডিভাইডেড বাই 2। আলফার মান না, আলফার মান কিসের মান? আলফার আলফার মান। মান এখানে দেওয়া আছে। যে টোটাল টেস্ট মানে হচ্ছে বেসিক্যালি ওই যে ওই 5টাকে ভাগ করেই আপনার দেওয়া আছে। এই 5 বলতে বেসিক্যালি এখানে যে 5 ডিভাইড বাই 2 এর মানটা এখানে দেওয়া আছে। বুঝতে পারছেন কি বললাম? ওকে, হ্যাঁ ঠিক আছে। তাহলে আপনি খালি আপনাকে এইখানে লিখবেন হচ্ছে ডিভাইডেড বাই 2, কিন্তু যখন আপনি টেবিল থেকে মান বের করবেন তখন হচ্ছে সিম্পলি যে আমার টোটাল আর আমার আলফার মান হচ্ছে 0.5, তাহলে তার মানটাই যে 2.262 মনে থাকবে। সেটা কিন্তু পরীক্ষা কিন্তু পেস লেগে যেতে পারে কিন্তু। ওকে ওকে স্যার। তাহলে দেখেন, তাহলে আমার কত হচ্ছে যে আমার আপনার 2.262, তার হচ্ছে আমার কি বলে বড় হতে হবে পরম মান। তাহলে আমার টি এর এই যে সূত্র ডি বার ডিভাইডেড বাই এস ডি রুট ওভার এন ডিভাইডেড বাই, তাহলে আমার কত হচ্ছে 3.305। 3.305 কি আমার 2.262 হচ্ছে বড়? বড় কিনা? আপনি গ্রাফ দিয়ে দিবেন এখানে। ওকে, এটা হচ্ছে আমাদের 0। এইখানে আপনি বলছেন এই যে কত আমার 2. কত ছিল? 2.262। হ্যাঁ, তাহলে এই হচ্ছে আমার 2.262, এইদিকে হচ্ছে -2.262, এই অংশ হচ্ছে আমার রিজেকশন রিজিয়ন, এই অংশ হচ্ছে রিজেকশন রিজিয়ন। এখন আমার ক্যালকুলেটেবল কত? 3.305, এই যে পজিটিভ অংশে এই অংশ হচ্ছে আমার ক্যালকুলেটেবল 3.305। ওকে, সুতরাং আমার রিজেকশন এরিয়াতে পড়েছে, সুতরাং রিজেক্ট নাল, রাইট? ঠিক আছে, এরকম গ্রাফ দিয়ে দিলেন আপনারা। সো তার 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 মানে আপনি কন্ট্রোল কি করবেন? সো আপনি বলবেন কি যে আপনি বলবেন there is sufficient evidence that there is a difference in the mean appraised values of the homes। ঠিক আছে, এই যে paired sample mean এর ক্ষেত্রে কি হবে? এই যে ঠিক সেম ভাবে করতে পারবেন না? এই দেখেন করে দেওয়া আছে এখানে, আমি কি করে দেখাই দিব?
4টা 11। আচ্ছা, পারবেন না আপনারা এটা এই আপনার হচ্ছে যে নিজেরা করতে? এই যে এই আপনার হচ্ছে কি, এই আপনার হচ্ছে এই আপনার যে 2টা স্যাম্পল তুললেন, তোলার পরে কি হবে, এই যে আপনার শীটে তুলে তারপর হচ্ছে ওই যে আপনার ইয়ে করবেন, এখানে ওই এক্সেলে গিয়ে আপনার ডেটাতে যাবেন, ডেটাতে গিয়ে ডাটা অ্যানালাইসিসে গিয়ে আপনি কোন অপশনটা সিলেক্ট করবেন বলেন তো, কে বলবেন? ফার্স্টেরটা, এই যে টি টেস্ট দেখেন, পেয়ার্ড টু স্যাম্পল মিন দেখা যাচ্ছে? স্যার পেয়ার্ডে ক্লিক করলেই আপনি তখন সেখানে যে অপশনগুলো, ওই যে আপনার ভেরিয়েবল 1 রেঞ্জ 2 রেঞ্জ, তারপর হচ্ছে নরমাল ওই আপনার হচ্ছে আগের মতোই, বুঝে গেছে? ওকে, পারা যাবে না? ইয়েস স্যার। তাহলে আমার সেখানে এই যে আমার যেখানে টি স্টেট কত আছে যে 3.305, ওকে, সেটা আমার যেটা আমার ক্রিটিক্যাল বলেছিল 2.262, তার চেয়ে বড়, সুতরাং আমার নাল রিজেক্টেড। ওকে, that's it. Okay, that's the end of chapter 11. Okay, alhamdulillah, we have finished the hypothesis testing for 1 sample and 2 sample tests. Okay, so আপনারা বাসায় প্র্যাকটিস করবেন, এবং আমি এই যে আপনার গুগল ক্লাসরুমে এই আপনার বইয়ের এন্ড থেকে বইয়ের কি বলছে চ্যাপ্টারের শেষে বা বইয়ের শেষে যে প্র্যাকটিস ম্যাথগুলো সেখান থেকে দেখে আমরা যে নিয়মগুলো করেছি সেই নিয়মগুলোর মধ্যে করবেন। প্লাস আমি এইখানে ওই আপনার যে কি বলে যে আরেকটা ফাইল আছে এইখানে আপনার যে 6টা অঙ্ক আছে সেই অঙ্কগুলো আমি আপনাদের আপলোড করে দিব, সেগুলো আপনারা করবেন, দেখবেন, বাট নট নেসেসারিলি যে এইখান থেকেই অঙ্ক আসবে, ঠিক আছে? আর আপনারা বই থেকেও করবেন, এই অঙ্কগুলো প্র্যাকটিস করবেন। এখানে মেইন কথা হচ্ছে প্র্যাকটিসের ব্যাপার, হ্যাঁ, প্র্যাকটিস ম্যাক্সিমাম পারফেক্ট। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। সো সি ইউ ইন দ্য নেক্সট উইক। তাহলে আমাদের মিডের আগে তো আরেকটা ক্লাস হচ্ছে নাকি? স্যার ওটা ছুটি দেওয়া যায় না স্যার? ওই ক্লাসটা ছুটি দেওয়া যায় না? তাই? আজ ছুটি দিলে কি হবে? ছুটি চাচ্ছেন আপনারা? স্যার একটা ক্লাস স্যার আবার একটু ভালো হইতো স্যার, এমনি তো একটু পড়ার প্রেশার আছেই। তাই, ঠিক আছে, তাহলে নেক্সট ক্লাস ছুটি। ওকে, খুশি? থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, ওকে, ওয়েলকাম। হ্যাঁ, ঠিক আছে গাইজ, সি ইউ। আচ্ছা, সি ইউ তো বলা যায় না, কারণ হচ্ছে মিড টার্ম তো কোনো ইয়ে নাই। এই আমরা তাহলে হচ্ছে কি বলে মিড টার্ম যে আপনাদের আপনাদের কি বলে স্পেসিফিক ডেটে, রুটিনের ডেটে আপনার সম্ভবত 9 তারিখ, তাই না? 9 তারিখ সকাল 11টায় ইনশাআল্লাহ আপনার গুগল ক্লাসরুমে আপনার ইয়েটা পেয়ে যাবেন, কোয়েশ্চেন। এবং আপনাদের এই আপনার 2 সেকশনের সিআররা একটু আওয়াজ দেন। জি স্যার। হ্যাঁ, আপনাদের যার সেকশনে যারা এখনো গুগল ক্লাসরুমে জয়েন করে নাই, ঠিক আছে, যাদের নাম একটু এই আপনার যেমন এই যে ইব্রাহিম আছে এখানে, যে মেহেদি, এরকম যারা আছে, যারা এখনো জয়েন করেন, সবাইকে বলবেন যেন মিডের আগে জয়েন করে নেয়, কারণ আমি কিন্তু কোয়েশ্চেন কিন্তু গুগল ক্লাসরুম ছাড়া কিন্তু আর কোথাও দিব না। আচ্ছা স্যার। এবং হচ্ছে গুগল ক্লাসরুমে ছাড়া কিন্তু আপনি অন্য কোথাও কিন্তু সাবমিটও করতে পারবেন না, ঠিক আছে? সো হ্যাঁ, বাকি হচ্ছে সবাইকে জানাই দিবেন। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ গাইজ। এন্ড স্যার ক্লাস রেকর্ডের স্লাইডগুলো হ্যাঁ দিয়ে দিব ইনশাআল্লাহ, আমি আজকে দিয়ে দিব ইনশাআল্লাহ। আমি যদি রাতের মধ্যে না দেই তাহলে আমাকে হচ্ছে রাতে হচ্ছে 10টার দিকে একটা ফোন দিবেন, হ্যাঁ, ঠিক আছে? ওকে, সিয়ার সাহেব, যে কোনো একজন সিয়ার আমাকে ফোন দিবেন, হ্যাঁ। ওকে, অল দ্য বেস্ট। হ্যাঁ, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম।